আমার হাজব্যান্ড বলে যে তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো তোমার বাবাকে। আপনার হাজবেন্ড কি কখনো আপনার মানা করতে হয়েছে যে এই জিনিসটা পোস্ট করা দরকার নেই? অনেক হয়েছে। তখন আমি জাস্ট ওকে ফাইন, আই বেটার গো ব্যাক টু ওয়ার্ক। আব্বু সেদিন আমাকে খুব জোরে বকা দিয়েছিল, এমন বকা দিয়েছিল আমি খুব কেঁদেছিলাম। আম্মাই কিন্তু আমাদের দুই বোনকে একেবারে সিঙ্গেল হ্যান্ডেডলি রেজ করেছে। শি ফেসড অল দ্য চ্যালেঞ্জেস উইদিন দ্য ফ্যামিলি। আমার আব্বা ছিলেন পুরো পিপলস ম্যান, আমার আম্মা আমাদেরকে বড় করেছেন। আমার আব্বা যে এতবার জেলে গেছেন, আমার আম্মাকে কখনো আমি ভেঙে পড়তে দেখিনি। আমার মনে হয় যে 90-এর শেষ সময়টা পর্যন্ত কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। When আব্বু got arrested, I was literally shocked. কালবেলাতে একটা অসাধারণ চরিত্র ছিল অনিমেষ। তো আমি বই লিখে দিয়েছিলাম যে আব্বু তুমি হচ্ছে আমার জীবনে অনিমেষ। আমার আব্বার ভেতরকার যে অসম্ভব একটা নরম মন আছে, সেটা হয়তো বাইরে অনেকেই জানে না। Are you interested in politics? I'm interested in politics. Hello everyone. Thank you so much for watching my podcast. Each and every episode এত মানুষ দেখে যে আমি সত্যি খুবই overwhelmed. But একটা জিনিস অ্যানালিটিক্সে দেখলাম যে মোস্ট অফ আর যারা আমাদের পডকাস্টগুলো দেখে তার মধ্যে 90 to 95% আমাদের সাবস্ক্রাইব না করেই বাট রেগুলারলি আমাদের পডকাস্ট দেখে। আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করি, মাই আর্নেস্ট রিকোয়েস্ট দ্যাট ডু সাবস্ক্রাইব, কারণ অনেক ডিফারেন্স মেক করে। আমি অনেক এনকারেজড ফিল করি আরও ভালো ভালো কাজ করার জন্য, ভালো ভালো গেস্ট আনার জন্য। সো একটু যদি সাবস্ক্রাইব করা হয় যারা আমার রেগুলার ভিউয়ার্স, বাট সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন, ইট উইল রিয়েলি মেক আ বিগ ডিফারেন্স। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, ওয়েলকাম টু দি আদার সাইড। ইটস মাই প্লেজার টু হোস্ট ইউ. It's an honor to be here. Thank you. My pleasure. আচ্ছা, let me introduce you. Mashallah, আপনার achievements অনেক। আচ্ছা, so you are currently a regulatory scientist in Australia, PhD from Australian National University, founder of SiTara Story, also postdoctoral training in biophysics, and Australian of the Year in Local Hero category 2023, 2021 Mental Health Month Award, finalist for the Canberra Community Spirit Award 2021, এবং লাস্টে যেটা না বললি না, আপনি আমাদের দেশের লেজেন্ডারি মোস্ট রেসপেক্টেড সিনিয়র পলিটিশিয়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বড় মেয়ে। থ্যাংক ইউ, অনেক অনেক রিসার্চ করেছেন আপনি, বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। অ্যান্ড ইনশাআল্লাহ ফিউচারে যেগুলো আছে ওগুলো অ্যাড না করে আমি বলবো মানুষ ইমাজিনেশনে অ্যাড করে নেয়। আপু কেমন আছেন? আপু আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। গত দুদিন ধরে একটু ঠান্ডা লেগেছে, বাট আই হোপ টু রিকভার সুন। রিকভার তো করতে হবে, কারণ অনেক কাজ, বিগ ডে অ্যাহেড। আচ্ছা আপু, টু বিগিন উইথ, আমরা যদি আপনার এই সব কিছু যা বললাম, ইফ আই টেক অ্যাওয়ে অল ইয়োর টাইটেলস অ্যান্ড ট্যাগস অ্যান্ড এভরিথিং, প্লিজ টেল আস হু ইজ শামারুহ মির্জা অ্যাজ আ পার্সন? হ্যাঁ, এভাবে আসলে কখনো চিন্তা করিনি। আমার মনে হয় যে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি মানুষ হিসেবে কেমন অ্যাজ আ পার্সন, আমার মনে হয় আমি খুব স্টাবার্ন। হ্যাঁ, এটা অনেকেই জানে না, অনলি প্রবাবলি আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড জানে, অ্যান্ড অবভিয়াসলি আমার প্যারেন্টস জানে। আমি যেটা মনে করি যে আমি করব, আমি সেটা করব। সো দিস ইজ আ ট্রেট দ্যাট আই হ্যাভ, অ্যান্ড প্রবাবলি আই হ্যাভ ইনহেরিটেড দ্যাট ফ্রম মাই ড্যাড। সো ইয়া, দিস মি, বাট এগেইন probably I'm very considerate as well. So if I find, যে কারো really good argument আছে কিংবা good logic আছে আমাকে convince করার, I get convinced as well. সো এটাও জানতে পেরে ভালো লাগলো যে আপনার মির্জা ফখরুল ইসলাম সাহেব, আঙ্কেল, however I can address him, উনিও যে stubborn, জি, ওনাকে দেখলে তো মনে হয় না যে উনি stubborn. He is somebody মানে এত পোলাইট, এত সুইট নেচারে লাগে, বাট আপনি যে ওনার থেকে মানে স্টাবারনেসটা পেয়েছেন এটা বলবেন, আমি এক্সপেক্ট করি না। স্টাবারনেস এটা কিন্তু আসলে ওই অর্থে স্টাবারনেস না, আই থিঙ্ক যে ইটস অ্যাবাউট ইউর ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালস। আমি সেই অর্থে মিন করেছি। যেমন ধরুন, ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি যখন এইচএসসি পাশ করলাম এবং আমি কি পড়বো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তা আমার বাবা বললেন তুমি অর্থনীতি পড়ো, কেন আমার বাবা অর্থনীতি পড়েছেন। হ্যাঁ, আমি বললাম যে না, আমি বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি পড়বো। তখন আব্বু বললেন তুমি পারবা বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি? হ্যাঁ, এটা অনেক কঠিন সাবজেক্ট। আমি না, আমি এটা পড়বো। এইটাই আমি বলেছি যে স্টাবারনেস, যে আমি যেটা করবো মনে করি, আমি মনে করি ঠিক, তো আমি সেটা করি। এবং তারপরে আব্বু আমাকে কনভিন্স করতে পারলেন না, আনফর্চুনেটলি।
কিন্তু আপু সায়েন্সের দিকে আপনার এই ঝোঁকটা কোন বয়স থেকে আপনি রিয়েলাইজ করেছেন যে এটা একেবারেই ইয়ার 9-10 থেকে, ক্লাস 9-10 থেকে। যখন ক্লাস 9-এ তো বলা হয় না যে কি পড়বে, সায়েন্স না আর্টস, বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোতে। তখনই আমি চুজ করেছিলাম যে আমি সায়েন্স পড়বো, বিকজ আই ফ্রম হলি ক্রস স্কুল। আমাদের অসাধারণ কিছু সায়েন্স টিচার ছিলেন, এবং সেখানে একজন সায়েন্স টিচার ছিলেন মিসেস গিয়াস, হ্যাঁ, এবং তিনি ছিলেন আমাদের ডিবেটিং ক্লাবটা কোঅর্ডিনেট করতেন। সো আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। আমি বলবো যে মিসেস গিয়াসই অ্যাকচুয়ালি আমাকে এনকারেজ করেছিলেন সায়েন্স পড়ার পেছনে। আচ্ছা, এই সায়েন্স পড়াটা যে কন্টিনিউ করলেন, কামিং ফ্রম অ্যাবসলিউটলি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, এখন পর্যন্ত মানে রেগুলেটরি সায়েন্টিস্ট হিসেবে আপনার মানে এই সাবজেক্টের কোন জিনিসটা আপনাকে সব থেকে বেশি ফ্যাসিনেট করলো? রেগুলেটরি সায়েন্সের ব্যাপারটা কি, রেগুলেটরি সায়েন্স তো একটা বিশাল এরিয়া। পৃথিবীর সব দেশে রেগুলেটরি সায়েন্টিস্টরা কী করে, তারা বিভিন্ন যে ধরেন কেমিক্যালস, হ্যাঁ, অর মেডিসিনস, ভ্যাকসিনস, ডিভাইসেস, এভরিথিং দ্যাট নিডস টু বি রেগুলেটেড। রেগুলেটরি সায়েন্সটা হচ্ছে, ধরুন আপনার দেশের পাবলিকের কাছে মার্কেটে একটা প্রোডাক্ট যাবে, ফর এক্সাম্পল ইভেন ইউ ক্যান সে দ্যাট like a sunscreen or কোভিড ভ্যাকসিন। তো সেটা প্রথমে রেগুলেটরি, যেটা গভর্নমেন্টের রেগুলেটরি বোর্ড, সেখানে আসবে। তো আমরা অ্যাজ রেগুলেটরি সায়েন্স কী করি, আমাদের কাছে দ্যাট ম্যানুফ্যাকচারার তারা কিন্তু সমস্ত ডেটা আমাদেরকে দেয়, সায়েন্টিফিক ডেটা দেয়, বিকজ ওই সব কিছু কিন্তু ট্রায়ালের মাধ্যমে আসে। অ্যানিম্যালের উপর ট্রায়াল হয়, হিউম্যানের উপর ট্রায়াল হয়। তো আমরা যখন সায়েন্টিফিক ডেটাগুলো পাই, ওই ডেটাগুলো আমরা ইভ্যালুয়েট করি, আমরা দেখি ওয়েদার দ্যাট প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা ইউজ করলে, ফর এন এক্সাম্পল কোভিড ভ্যাকসিন, ফাইজার ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা যখন আপনি নেবেন, তখন আপনার রিস্কটা বেশি না বেনিফিটটা বেশি, এই যে ওয়েইংটা, এটা আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়, বিকজ ইউ নো দ্যাট ইম্প্যাক্টস হিউম্যান বিংস ডিরেক্টলি। আমার একটা ভুল সিদ্ধান্ত কিন্তু মানে বিশাল একটা জনগোষ্ঠীর জন্য একটা ভয়ের কারণ হয়ে যেতে পারে। সো দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং এরিয়া ইন রেগুলেটরি সায়েন্স, দ্যাট আমার ইভ্যালুয়েশন, আমার এক্সপার্টাইজের উপর ডিপেন্ড করছে যে লাখ লাখ মানুষের স্বাস্থ্য। আচ্ছা, চাইল্ডহুড নিয়ে যদি একটু কথা বলি, বিইং আ ডটার অফ আ লেজেন্ডারি পলিটিশিয়ান, আর আমাদের দেশে একটা আইডিয়া আছে যে পলিটিশিয়ানরা বাবা হিসেবে অনেক ব্যস্ত থাকে, বাসায় সময় দিতে পারে না। আমরা বাইরে থেকে মির্জা ফখরুল ইসলাম আঙ্কেলকে দেখি, সামবাডি যার ইন্টেগ্রিটি অনেক স্ট্রং, যে অনেক অনেস্ট, অনেক পোলাইট অ্যান্ড মোস্ট সিনিয়র আমাদের পলিটিশিয়ান। অ্যান্ড বিইং হার ডটার, আর ওনাকে আপনি যে বাসায় বাবা হিসাবে দেখেছেন, আমাদের পার্সপেক্টিভ আর আপনার পার্সপেক্টিভে কোনো ডিফারেন্স আছে? হাউ ইজ হি অ্যাট হোম? বা স্ট্রিক্ট ছিল বাবা হিসেবে? আব্বুর স্ট্রিক্টনেসটা খুব অদ্ভুত ছিল, সত্যি কথা বলতে। আব্বুর স্ট্রিক্টনেসের একটা গল্প বলি, ছোট্ট গল্প। আব্বুর একবার মনে আছে যে, তখন আমরা একদম ছোট, আমরা তো 2 বোন। তো আমরা 2 বোন, আমরা স্কুল থেকে এসে দুপুরবেলা খুব খেলছি, আর নেবারদের বাচ্চারা আসছে। আর আমার বাবা কিন্তু একটা পর্যায়ে কলেজের ইকোনমিক্স টিচার ছিলেন। তো আব্বু কলেজ থেকে পড়িয়ে এসে ন্যাপ নিচ্ছেন, হ্যাঁ। তো ওই সময় আমার আব্বার এক বন্ধু ফোন করলেন, হ্যাঁ, ফোন করে বললেন যে, মা তোমার আব্বা কোথায়? তো আমরা তো খেলছি, খেলার মজা আছে, এখন তো আমরা চাই না যে আব্বু এসে ফোনটা ধরুক, আমাদের খেলা ইন্টারাপশন হবে। তাই আমি বললাম যে, আব্বু তো নাই চাচা, বাসায় নাই, আব্বু কিন্তু দোতলাতেই ঘুমাচ্ছে, হ্যাঁ। তো যাই হোক, কোনো আচ্ছা ঠিক আছে রেখে দিলাম। তা আমাদের খেলাধুলা সব শেষ, বিকালবেলা আব্বু উঠলেন। এর মধ্যে তো ওই ভদ্রলোক আব্বুকে আবার ফোন করেছেন, বলেছেন যে তুমি ছিলা না? আব্বু যে, আমি তো ছিলামই, হ্যাঁ। না, শামা তো বললো তুমি ছিলা না। তা আব্বু নামলেন, নেমে আমাকে ডাকলেন, ডেকে বললেন যে এরকম ঘটনা হয়েছে, হ্যাঁ। আমাকে হ্যাঁ। এবং আব্বু সেদিন আমাকে খুব জোরে বকা দিয়েছিল, হ্যাঁ। এবং আমি বুঝেছিলাম, এবং এমন বকা দিয়েছিল আমি খুব কেঁদেছিলাম, বিকজ আব্বু আমাকে বকা দিচ্ছে। আমি তো বড় মেয়ে, এবং পুরো পরিবারে কিন্তু বড় নাতনিও ছিলাম আমার দাদা দাদির, হ্যাঁ, ভীষণ আদরে। তো আমি ভীষণ কাঁদলাম যে কীভাবে এটা আব্বু করতে পারলো, ওখানে সমস্ত আমার বোন আর বন্ধু বান্ধব আছে, তাদের সামনে এভাবে আমাকে জোরে বকা দিল। বাট দ্য লেসন আই লার্ন ফ্রম দ্যাট ইফ ইউ লাই, ইউ আর গোনা বি পানিশড। হ্যাঁ, সো আব্বুর স্ট্রিক্টনেস ছিল এরকম যে যদি আমি এ ধরনের কোনো অপরাধ করি, তাহলে সেটার কনসিকোয়েন্স আমাকে ফেস করতেই হবে। এগুলো ছিল আব্বু বিং স্ট্রিক্ট। বাট আব্বু বোধহয় সবসময় একটা উইকনেস ছিল কি, আব্বু আমাদের সঙ্গে থাকতে পারতেন না। আব্বু যখন রাজনীতি করা শুরু করলেন, হ্যাঁ, আমরা তো তখন ঢাকায় পড়াশোনা করছি, আব্বুকে ঠাকুরগাতে চলে যেতে হলো। এবং আমার আম্মাই কিন্তু আমাদের 2 বোনকে একেবারে সিঙ্গেল হ্যান্ডেডলি রেজ করেছে। শি ফেসড অল দ্য চ্যালেঞ্জেস উইদিন দ্য ফ্যামিলি। সো আমার আব্বা ছিলেন পুরো পিপলস ম্যান, আমার আম্মা আমাদেরকে বড় করেছেন।
আমার আব্বার উইকনেস ওই জায়গাটা আছে যে আমি আমার মেয়েদের সময় দিতে পারছি না। তো ওই ক্ষেত্রে আব্বু কখনোই ওভাবে স্ট্রিক্ট হয়ে উঠতে পারেননি, দ্যাটস ট্রু। এবং কখনোই আমাদের কোনো সিদ্ধান্তে উনি কখনো হস্তক্ষেপ করেননি। মানে আল্লাহর রহমতে আমরা সিদ্ধান্তগুলো ভালো নিয়েছি এখন পর্যন্ত। যে সিদ্ধান্ত নিয়েছি আমার আব্বা কখনোই কোনো কিছু ইম্পোজ করতে চাননি। নাইস। যেহেতু আন্টি আঙ্কেল দুজনকে নিয়ে কথা বললেন, কিছুদিন আগে আঙ্কেল একটা স্টেটাস দিয়েছিল আন্টির ছবি দিয়ে, যে এত বছরে আন্টি যেভাবে তাকে সাপোর্ট করে সেটার ব্যাপারে, আর আপনারা তো সেটা কাছের থেকে দেখেছেন। এটা আমার যা সব অডিয়েন্সদের জন্য আমাদের সেটা হচ্ছে যে ওনাদের পার্টনারশিপ থেকে যেভাবে আঙ্কেল দেখলো, অ্যান্ড অবভিয়াসলি উই অল লুক আপ টু দেম, ওনাদের পার্টনারশিপ থেকে আপনি কি শিখেছেন? আপনারা আমার মনে হয় আমাদের শেখা এখনো কমপ্লিট হয়নি, হ্যাঁ, বিকজ ইটস এ ভেরি রেয়ার ব্রিড টু বি অনেস্ট। আমাদের বাবা মারা কিন্তু দে কাম ফ্রম এ ডিফারেন্ট জেনারেশন, তাদের ব্রিডটা খুব ডিফারেন্ট, এবং আমরা বোধহয় আজকালকার জেনারেশন খুব অন্যরকম। আমার আব্বা আমার পার্টনারশিপটা অদ্ভুত ছিল, মানে এখনও আলহামদুলিল্লাহ। আমার আব্বা যে এতবার জেলে গেছেন, আমার আম্মাকে কখনো আমি ভেঙে পড়তে দেখিনি। হ্যাঁ, খুব অদ্ভুতভাবে হয়েছে যে আমরা হয়তো বা মানে কাঁদছি, ভেঙে পড়ছি, কিন্তু আমার আম্মা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। এবং আমি মনে করি আমার আব্বা আম্মার সম্পর্কে সবচেয়ে সুন্দর দিকটা হলো, এবং আমার আব্বার এই পর্যন্ত আসার পেছনের কারণটা হলো, আমার আম্মার কখনোই কোনো ম্যাটেরিয়ালিস্টিক কোনো চাওয়া ছিল না। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ টু বি অনেস্ট অনেক পলিটিশিয়ান সৎ, কিন্তু অনেক পলিটিশিয়ান অসৎ আছে, আমাদের দেশেই আছে। এবং আমার মনে হয় যদি ওয়াইফ টেকস আ স্ট্রং স্ট্যান্ড, হাজব্যান্ডের পক্ষে ডিসঅনেস্ট হওয়াটা খুব কঠিন। হ্যাঁ, এবং আমার আম্মা প্লেড দ্যাট ভেরি স্ট্রং রোল, যে ওনার কখনো কোনো ম্যাটেরিয়ালিস্টিক চাওয়া পাওয়া ছিল না। আর আমার আব্বার এই জন্য কখনোই কোনো কিছু চিন্তা করতে হয়নি। এমনও হয়েছে আমার দাদার প্রচুর জমি আমার আব্বা ইনহেরিট করেছে, আমার দাদার জমি মানে নিজে যে ইনহেরিট করেছে সেই জমি সেল করে করে আব্বু রাজনীতি করেছে, ব্যাপারটা এরকম হয়েছে। সো আমার আম্মাকে আসলে মানে আমার আম্মা সবসময় পিলারের মতো ছিলেন আমাদের ফ্যামিলিতে। এই পার্টনারশিপ থেকে আমার কাছে যেটা মনে হয় যে জিনিসটা আমি শিখেছি, হোয়াট এভার হ্যাপেন্স ইন দ্য ফ্যামিলি, ইফ ইউর পার্টনার ইজ অনেস্ট, ইফ ইউর partner is a man with integrity or women with integrity, you don't give up. সম্পর্কে অনেক টানাপোড়েন হবে, অনেক চ্যালেঞ্জ আসবে, আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম, বাট জাস্ট stick with your partner and just don't give up. And I think that's something I learned from them. Match made in heaven. আলহামদুলিল্লাহ। আপু, স্টোরিগুলো আপনার খুব ইন্টারেস্টিং, সো অনেক এরকম অনেক ছোটো ছোটো স্টোরি কিন্তু জিজ্ঞেস করবো। হ্যাঁ, সবাই খুবই ফ্যাসিনেটেড হবে জানতে পেরে, কারণ সবাই আমার মনে হয় আপনাদের লাইফ, আপনারা কীভাবে ফখরুল আঙ্কেলকে কাছের থেকে দেখেছেন, আপনার কি শিখলেন, অ্যান্ড হোপফুলি ফিউচারে হয়তো আমরা আপনাকে আরও অনেক দেখবো। ইউ নেভার নো। সো আপনাদের স্টোরিগুলো কিন্তু সত্যি সত্যি আমাদের জন্য একদম পুরো একটা টিচিংয়ের মতো। আপনার কি আপু আঙ্কেলের ফার্স্ট টাইম জেলে যাওয়ার কথা মনে আছে, যখন আপনি ফার্স্ট রিয়েলাইজ করেছেন হোয়াট ওয়াজ হ্যাপেনিং, ওনাকে নিয়ে যাওয়াটা, তখন ভয় লেগেছিল? হ্যাঁ, ভয় মানে কি, আই ওয়াজ লিটারালি শকড। হ্যাঁ, আমি চিন্তা করতে পারছিলাম এরকম ঘটনা ঘটছে বাংলাদেশে, কেননা আমি কিন্তু একটা রাজনৈতিক পরিবারের মেয়ে। সো আমার দাদা রাজনীতি করেছেন, আমার আব্বার চাচারা রাজনীতি করেছেন, এবং আমার ফুপা উনি রাজনীতি করেছেন, আমার আব্বার ফুপা তিনিও রাজনীতি করেছেন। সো অনেকে আছে, এবং এমনও হয়েছে যে আমার দাদার যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তাদেরকে আমরা দেখেছি বাসায়, এবং অসাধারণ সম্পর্ক সবার মধ্যে। আমার মনে হয় যে 90-এর শেষ সময়টা পর্যন্ত কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। যে দলেরই হোক না কেন, একটা মিনিমাম সিভিলিটি ছিল। আনফর্চুনেটলি সেটা লাস্ট রেজিমে কমতে শুরু করে, এবং দ্যাটস ওয়াই when আব্বু got arrested I was literally shocked. How is that possible? That was 2012, I think. 2012 হ্যাঁ, 2012 ফার্স্ট টাইম, যখন আই ডোন্ট নো ওয়েদার ইউ রিমেম্বার, ইলিয়াস আলী গুম হলেন, হ্যাঁ, বিএনপির একজন নেতা। তখন আন্দোলন খুব তুঙ্গে উঠলো। তারপর আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য তখন অল দ্য টপ লিডার্স লাইক ব্যারিস্টার মোহাম্মদ আহমেদ, আব্বু, তারপর ইভেন আন্দালিব রহমান পার্থ, এদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে গেল। হ্যাঁ, সো যখন সেটা হলো তখন আমি তো মানে একেবারে ভেঙে পড়েছি। হ্যাঁ, আমি কি করবো বুঝতে পারছি না। That was absolutely unexpected. That was absolutely unexpected. Absolutely unexpected. তো তারপরে
তখনও আমি তখন আমি ঢাকায় গেলাম। আমি সঙ্গে সঙ্গে ঢাকায় চলে আসলাম বিকজ আমি থাকতে পারছিলাম না। এবং আমি যখন আসলাম তখন আব্বুদের কাশিমপুর কারাগারে নিয়ে গেল। আমার মনে আছে যে আমি ওই ছোট্ট ঘরটাতে গেলাম, এবং এরকম একটা টেবিলের এক পাশে আব্বু, আমি, আম্মু, আমার ছোট বোন। তো আমি কথাই বলতে পারছিলাম না, মানে এত ভেঙে পড়েছিলাম যে কীভাবে হলো। তখন আব্বু জাস্ট বলছিল যে দিস ইজ পার্ট অফ লাইফ, এটা হতেই পারে, বাট জাস্ট রিমেম্বার যে তোমার আব্বা ঠিক পথে আছেন। আমার মনে আছে আমি আব্বুকে একটা বই দিয়েছিলাম, কালবেলা। I don't know whether read it. It's by Shamaruh Mirza. তো কালবেলাতে একটা অসাধারণ চরিত্র ছিল অনিমেষ। তো আমি ওই বই লিখে দিয়েছিলাম যে আব্বু তুমি হচ্ছে আমার জীবনে অনিমেষ। এখন পড়বো আমি এটা। সো ইটস আ পলিটিক্যাল নোভেল। সো এটা 3টা পার্ট আছে, কালবেলা, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ। তো সো এটাই মানে ওই সময়টা আমার জন্য খুবই শকিং ছিল। এরপর আরও কতবার তো হলো, বাট যতবার আব্বু জেলে গেছে ততবার কিন্তু আমি ঢাকায় চলে এসেছি। এর কারণে আমার হাজব্যান্ড বলে যে তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো তোমার বাবাকে, তোমাকে কোনোভাবে আটকে রাখা যায় না, তুমি যাবা। সুইট। অ্যান্ড তখন কি আন্টিও আনএক্সপেক্টেড শকড হয়নি? হ্যাঁ, প্রথমবার হোল ফ্যামিলি ওয়াজ শকড যে হাউ ইজ দ্যাট পসিবল। এবং এটা প্রত্যেকেই শক ছিল। এবং ওইবারই কিন্তু খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা হয়েছিল আরেকবার, ছোটোবেলায় দেখা হয়েছে, বাট সেবার আমরা সবাই মানে আমি, আমার ছোটো বোন গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে। এবং আমার মনে আছে যে হি ওয়াজ জাস্ট আ ওয়ান্ডারফুল গার্ডিয়ান। এবং শি ট্রাইড হার বেস্ট টু ডিস্ট্র্যাক্ট আস ফ্রম দ্য রিয়ালিটি অ্যান্ড এভরিথিং। অন্য বিষয়ে গল্প করছিলেন, তারপর বারবার বলছিলেন যে ভয় পেও না, আমরা তো আছি। সো বাট অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি হেল্পড। উনি যখন আমাদেরকে সাপোর্টটা দিলেন তখন মনে হয়েছিল যে না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমরা খুব সাধারণ মানুষের বাইরে থেকে কিন্তু এটা ইম্যাজিন করতে পারি না। অ্যান্ড যখন তার আঙ্কেলের সাথে দেখা করতে গিয়েছিলেন কাশিমপুরে, কি কন্ডিশনে ছিল উনি, মানে কতদিন ছিল? প্রথমবার কম সময়ের জন্য ছিল। তো প্রথমবার আব্বুদেরকে একটা ডিভিশন দিয়েছিল, কারণ আব্বু ওয়াজ এ মিনিস্টার ইন খালেদা জিয়াস গভর্নমেন্ট। সো বাংলাদেশের যে কারা আইন আছে সেখানে সাবেক মন্ত্রীরা তার একটা ডিভিশন পায়। ডিভিশন মানে হচ্ছে তার একটা রুম পায়, একটা আলাদা রুম পায় এবং একটা অ্যাটাচড ওয়াশরুম পায়। সো দ্যাট ওয়াজ দ্য গুড থিং, বাট এগেইন প্রিজন ইজ এ প্রিজন। একটা সকালবেলা উঠে তখন দরজা খুলে দেবে, বের হবে, হাঁটাহাঁটি করবে, খাওয়া দাওয়া করবে, বাট আবার রাত 9টায় ঢুকে দেবে, বাড়ি থেকে তালা লাগিয়ে দেবে। সো ইটস এ প্রিজন। এটা তো মেন্টাল প্রিজন, মানে কত ডেভাস্টেটিং। আচ্ছা, আমরা আবারও আঙ্কেলের স্টোরিতে, আপনার লাইফ স্টোরিতে ফিরে যাব। তার আগে আমরা একটু সিতারা স্টোরি নিয়ে কথা বলি। এটা একটা আপনার নিজের, ইউ আর দ্য ফাউন্ডার অফ সিতারা স্টোরি, যেটা একটা উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য অ্যান্ড লং টার্ম পজিটিভ চেঞ্জ যেন আনা যায় মেয়েদের জীবনে। সিতারার যে অ্যাকচুয়াল স্টোরি, দ্যাট আপনি যেটা থেকে আপনি আপনার এই ফাউন্ডেশনটা স্টার্ট করেন, এটা একটু আমাদের সাথে শেয়ার করেন প্লিজ। সিতারা স্টোরি এটা 2017 সালে এটা এস্টাবলিশড হয় এবং এর শুরুটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আই ওয়াজ রিডিং এ নিউজ পেপার, বেঙ্গলি নিউজ পেপার, ক্যানবেরাতে বসে। তখন দেখলাম যে একটা মেয়ের ঘটনা পড়লাম, যে একটা মেয়ে, তার নাম ছিল সাথী, বয়স ছিল 14, সাতক্ষীরের কোনো একটা জেলায়, সাতক্ষীরের কোনো একটা গ্রামে মেয়েটার স্কুল ফি, এক্সাম ফি ছিল 80 টাকার মতো, এবং তার মায়ের সেই টাকাটা ছিল না দেবার মতো। তো সে যখন তার মাকে বললো যে মা, আমি তো টাকাটা দিতে পারবো না, আমাকে তো পরীক্ষা দিতে দেবে না, তখন তার মা তাকে বলেছিলেন যে তুমি যাও, টিচারকে বললে নিশ্চয়ই পরীক্ষা দিতে দেবে। তো মেয়েটা সেই কনফিডেন্স নিয়ে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পরে যখন সে বলে, দ্য হেডমাস্টার মানে ইনস্টেড অফ লেটিং হার টু সিট ফর দ্য এক্সাম, সে তাকে পুরো স্কুলের মাঠে অ্যাসেম্বলির সামনে দাঁড়িয়ে তাকে কান ধরে উঠবাস করে। বাট দ্যাট ওয়াজ নট দ্য এন্ড। মেয়েটা বাসায় এসে একটা 14 বছরের মেয়ে, ইউ ক্যান ইম্যাজিন এ টিনেজার, এই হিউমিলেশনটা না নিতে পারে, শি টুক হার ওন লাইফ। অ্যান্ড দ্য ওয়ার্স্ট পার্ট ওয়াজ, ওর 8 থেকে 9 বছরের 6 বোনটা সেটা দেখে। সো দিস অ্যাকচুয়ালি মানে আমার কাছে একটা ভীষণ স্ট্রাইকিং একটা ব্যাপার মনে হয় যে হাউ ইজ দ্যাট পসিবল, যে একটা, ঠিক আছে, একটা টিনেজার মেয়ে, অবভিয়াসলি শি ইজ উইক, শি ইজ ভালনারেবল, বাট হাউ কাম একটা হেডমাস্টার, শিক্ষক, উনি এই কাজটা করবেন? দ্যাট মিনস সামথিং ইজ রং উইথ দ্য মাইন্ডসেট অফ দিস পিপল। সামাজিক ব্যবস্থা কিছু একটা সমস্যা আছে, গ্যাপ আছে। তারপরে কিছু রিসার্চ করতে গিয়ে দেখলাম যে গ্রামাঞ্চলে কোনো মেন্টাল হেলথ কাউন্সিলিংয়ের কোনো বিষয় নেই, কোনো বুলিং, হ্যারাসমেন্টের উপর কোনো সার্ভিস নেই, ওয়ার্কশপ নাই, তারা কেউ কিছুই জানে না।
তখন আমি মনে করলাম যে আমাদের কিছু করা উচিত, বিকজ উই কাম ফ্রম আ প্রিভিলেজড কমিউনিটি, এবং আমরা যদি আমাদের জায়গাটা ব্যবহার না করি, আন্ডার প্রিভিলেজ কিছু না করি, এটা ঠিক হবে না। তখন আমি কিছু বন্ধুবান্ধবের সাথে কথা বললাম, এবং আলহামদুলিল্লাহ দে অল এগ্রিড উইথ মি। আমরা 9 জনের বাংলাদেশি, ওখানে 9 জন, অল অফ আস ওয়ার প্রফেশনাল, সবাই ব্রেড অ্যান্ড বাটারের জন্য কিছু করছি। আমরা এই নন প্রফিটটা করলাম, এবং এখানে 100% আমরা ভলেন্টারিলি কাজ করি। তো ওটা করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে ইভেন ক্যানবেরাতে প্রচুর রেফিউজি আছে, অ্যাসাইলাম সিকার আছে, হ্যাঁ, তাদের যে মেয়েরা, তাদের বাচ্চারা, তারাও ভীষণ মেন্টাল হেলথ নিয়ে ভোগে, তাদের অনেক স্টিগমা, মেন্টাল ইজ এ ট্যাবু ফর দেম। ইভেন মাইগ্রেন্টস, প্রফেশনাল মাইগ্রেন্টস, বাংলাদেশ থেকে গেছে মেয়েরা, ইন্ডিয়া থেকে গেছে, পাকিস্তান থেকে গেছে, তাদের মধ্যে মেন্টাল হেলথ নিয়ে বিশাল ট্যাবু। তখন আমার কাছে মনে হলো যে না, আমাদের এখানেও কিছু করা উচিত। সো দ্যাটস হাউ উই স্টার্টেড রানিং প্রোগ্রামস বোথ ইন বাংলাদেশ অ্যান্ড ইন ক্যানবেরা। বাট ক্যানবেরার প্রোগ্রামগুলো পুরোপুরি হচ্ছে এসিটি গভর্নমেন্ট ফান্ডেড, উই অ্যাপ্লাই ফর গ্র্যান্টস এবং তারা আমাদের ফান্ড দেয়। আর বাংলাদেশের প্রোগ্রামগুলো হচ্ছে উই রেইজ ফান্ডস, হ্যাঁ, আমরা ওখানে ফান্ড রেজিং ইভেন্ট করি, ওখান থেকে যে ফান্ডটা রেজড হয় সেটা আমরা এখানে, আমাদের পার্টনার অর্গানাইজেশন আছে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন, তারা আমাদের প্রোগ্রামগুলো এক্সিকিউট করে। আচ্ছা আচ্ছা, এই যে মেন্টাল হেলথের প্রতি আপনার যে ইন্টারেস্টটা, যে এটার ইম্পর্টেন্সটা কিন্তু আমাদের দেশে এখনও অ্যাডভোকেসি করতেই থাকে। ইনফ্যাক্ট আমি নিজেও কিন্তু এই লাইনে খুব ইন্টারেস্টেড, মেন্টাল হেলথের ব্যাপারটা। কারণ টিনেজাররা সুইসাইড করে, অ্যান্ড যদি চিন্তা করে দেখি যে সিতারার কিন্তু সুইসাইড করাটা, মানে ওই যে হিউমিলিয়েশনটা নিতে না পারার যে ইনার স্ট্রেংথ ছিল না, এটাও কিন্তু আমাদের দেশে কেউ চিন্তা করে না। মানে এটা কেমন কিছু হয়ও না, আর ওর দোষও নেই, সে জাস্ট এক্সামটা দিতে চেয়েছে। ওটা ওর নিজের জন্য আমাদেরকে শেখানোই হয় না টু স্ট্যান্ড ফর ইয়োর সেলফ। ইনফ্যাক্ট এটা কিন্তু শুধু সিতারা লেভেলের না, আমাদের দেশে আজকাল কিন্তু আপার মিডল ক্লাসেও বলেন, আপনি আমার থেকে আরও ভালো জানবেন, যে ভিতরে বাইরে দিয়ে দেখে হয়তো কাউকে আমার মনে হচ্ছে পারফেক্ট সবকিছু, তাই না, একদম ঠিক, মানে ও একটা ভালো, ধরে নেন আপার মিডল ক্লাসেরই কেউ, আমরা কিন্তু মনে করি শি ইজ ফাইন, ও সুন্দর রেডি হয়ে আছে, গয়নাগাটি পরা, ভিতরে কিন্তু ডেভাস্টেটেড অবস্থা থাকে। আমার মনে হয় তার কেউ নাইও শেয়ার করার, এমন অবস্থাও কিন্তু শুনি হুট করে সুইসাইড করে ফেললো। আমি জানি ওর ফ্যামিলি বলেন, ওর হাজবেন্ড, মা বাবা জানে যে দিনের পর দিন ও ডিপ্রেসড, ওর মন খারাপ, অ্যাড্রেস করা হয় না। এই মেন্টাল হেলথের প্রতি ইন্টারেস্টটাকে আপনার সিতারা স্টোরি থেকে, নাকি আপনি সবসময়ই চিন্তা করতেন বা কাউকে? আমার সবসময় মনে হতো, কারণ আমার, এবং মনে হতো শুধু না, আমি আই এম এ কিন অবজার্ভার, হ্যাঁ, আমার আশেপাশে অনেককে দেখি, যে কথাটা আপনি বললেন, এ ধরনের অনেক মানুষ আমার কাছে ভেন্ট করেছে। তখন বাইরে একদম টিপটপ, কেউ বুঝবে না, বাইরে ইভেন সবাই ভাবছে সাচ এ স্ট্রং পারসন, হ্যাঁ, কিন্তু সে এসে আমাকে বলছে, তখন আমার কাছে মনে হতো যে না, সামথিং ইজ রং, উই শুড ওয়ার্ক ফর দিস পিপল। একটা ঘটনা বলি, আমার ওখানে একজন ফ্রেন্ড, she wanted to take her own life, হ্যাঁ, এবং তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হলো, তখনই জানা গেল she was suffering from postnatal depression। যাই হোক, তাকে নিয়ে আসার পর তারপর তো সে আমাকে সব কিছু বললো। আমি বুঝতে পারলাম, আমি জানতে পারলাম, সে কিন্তু তার হাজব্যান্ডকে বলছিল কন্টিনিউয়াসলি যে আমার ভাল লাগে না কিছু, হ্যাঁ, আমার অসহ্য লাগছে সব কিছু, আমি সব ছেড়ে চলে যাব। তার হাজব্যান্ড থট দ্যাট শি ইজ জাস্ট বিং ইনসেইন, বাচ্চা সামলাতে পারছে না। কিন্তু postnatal depression is a medical term. Just like diabetes. Exactly. It does exist. I mean, that needs treatment. হ্যাঁ, সো এখানে তো কোনো লুকোচুরি কিছু নাই। এই যে অ্যাওয়ারনেসটা, এই যে হাজব্যান্ডটা বুঝতে পারেনি, এই জায়গাটাতেই আমরা কাজ করছি, হ্যাঁ, এবং এই ব্যাপারটা অনেক আছে। হাজব্যান্ড বুঝতে পারছে না কেন ওয়াইফের বাচ্চা হওয়ার পর সে এরকম ক্রেজি হয়ে যাচ্ছে, কথা বলছে না, ইটস বিকজ অফ পোস্টনাল ডিপ্রেশন। হ্যাঁ, তবে অ্যাডোলেসেন্ট, হ্যাঁ, এই যে অ্যাডোলেসেন্টরা যে খুবই উইমসিক্যাল কাজ করে, তারা মাঝে মাঝে টেম্পার লুজ করে, ইটস অল অ্যাবাউট হরমোনাল থিংস। সো আপনার যখন একটা এখানে কেটে যায়, ইউ পুট ব্যান্ডেড, তাই না, ঠিক তেমনি হৃদয়ে যদি ক্ষত তৈরি হয়, ইউ নিড টু ট্রিট দ্যাট। So you need to just treat that. That's it. And you need someone who you can trust and just, vent. এটা আসলে প্রচারই করা হয় না, এটা মানে যারা একটু ডিপ্রেশনে থাকে, নিজের মতো থাকে, ইনফ্যাক্ট একটা সার্টেন টাইমের পর আমরা গিভ আপ করে দিই, তার উপর অ্যাভয়েড করি, যে ওর তো ও সারাক্ষণ মন খারাপ থাকে, আমরা মনে করি ডাউনার, ওর সাথে থাকলে আমারও কেমন জানি ডিপ্রেসিং লাগে, আমরা অ্যাভয়েড করি। পরে কিন্তু খুব ভয়াবহ পরিণতি হয়। আর আজকাল এটা বেড়ে গেছে, আমার যেটা মনে হয় যে আজকাল দেখি আমরা টিনেজাররা সুইসাইড করে। ইভেন উইভ সিন কেসেস, রাইট, যে 12-13 বছরের বাচ্চারা, তার মানে একটা 12-13 বছর বাচ্চা লাইফই শুরু হয় নাই, ওর কি এমন খারাপ লাগতে পারে। অস্ট্রেলিয়াতে প্রচুর আছে, জানেন, অস্ট্রেলিয়াতে একটা 13 বছরের বাচ্চা, এত স্যাড, এই কদিন আগে সিডনিতে ঘটেছে, একটা 13 বছরের ছেলে, ও
ওকে অনলাইনে বুলিং করা হচ্ছিল, দ্যাটস অ্যানাদার রিজন বাচ্চাদের মেন্টাল এই ব্রেকডাউনের জন্য অনলাইনে বুলিং করা হচ্ছে। এবং সে তো টিচারকেও বলেছে, টিচার ডিড নট অ্যাড্রেস দ্যাট। বাচ্চাটা টুক হিজ ওন লাইফ। একটা 13 বছর একটা ব্রাইট ছেলে, 13 বছরের ওই ছেলেটা সিডনিতে এবং বুলিড হচ্ছিল, সাইবার অনলাইন বুলিং হচ্ছিল। এবং প্রিন্সিপালকে বলাও হয়, কিন্তু প্রিন্সিপাল আই থিঙ্ক রাইট ইন টাইম অ্যাড্রেস করেনি, এবং আনফর্চুনেটলি হি টুক হিজ ওন লাইফ। জাস্ট ইম্যাজিন যে বাবা মার কী অবস্থা, পরিবারটা কী অবস্থা। তা আমি তার ফিউনারাল, তার মায়ের স্পিচটা শুনছিলাম, এবং ইটস সো স্যাড। এবং মাটা বলছিল যে ইউ আর দ্য কাইন্ডেস্ট বয় অন আর্থ and I'm going to miss you till my last breath. Just imagine. And that's why adolescence is a very sensitive phase. এবং আমার দেখুন, আমিও একজন মা, আমিও ভুল করি। আমি সারাদিন কাজ করে আসি, অবশ্যই আমার টেম্পার আমি লুজ করতেই পারি, কিন্তু আই থিঙ্ক আমাদের ওইটুকু ক্ষমতা থাকা উচিত যে আমরা অ্যাপোলজি চাইবো। আমার বাচ্চার সঙ্গে যদি আমি আসলে খুব বেশি রাগারাগি করি, তাকে এটা আমার বুঝতেও দেওয়া উচিত, এবং আমার সঙ্গে তার ওই সম্পর্কটা থাকা উচিত যে আমি তাকে বোঝাতে পারছি যে মা, আই এম সরি, আমার এই কারণে এই ভুলটা হয়েছে এবং এটা আমার করা ঠিক হয়নি। এখান থেকে সম্পর্ক আরও ভালো হবে, এবং এটা করলে আমার মনে হয় যে সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অনেক রিস্ক আমরা অ্যাভয়েড করতে পারবো। হ্যাঁ, আর স্পেসটা দাও যে নো ম্যাটার হোয়াট তুমি আমাকে এসে বলতে পারো। এক্স্যাক্টলি, নো ম্যাটার হোয়াট হোয়াট হ্যাপেন। এক্স্যাক্টলি, যে আমরা ভয় পাই। আচ্ছা, সোশ্যাল নিয়ে যদি কথা বলি আমরা, আবারও আপনারা 2 বোন, আমাদের দেশে কিন্তু আই ডোন্ট নো হাউ টু আস্ক ইউ দিস, বাট ইউজুয়ালি আমাদের দেশে 2 বোন থাকলে, অ্যান্ড অলসো আপনার বাবা একজন পলিটিশিয়ান, কোনো দিনও কি মনে আঙ্কেল আন্টি কখনো একটা ছেলে সন্তান মিস করেন? দিস ইজ সো ফানি। এটা আমার মনে হতো, আমি যখন ছোট ছিলাম, আশেপাশে শুনতেন না বলতে এবার একটা ছেলে হবে, এটা অনেক মজার গল্প আছে। আমরা তো 2 বোন, এবং যখন ছোট ছিলাম তখন আব্বুকে বলতাম, আব্বু আম্মু দুজনকে বলতাম, তোমাদের নিশ্চয়ই মনে অনেক কষ্ট, তাই না, তোমাদের ছেলে নাই। আব্বু একটা খুব ইন্টারেস্টিং উত্তর দিয়েছিল, এরপরে আমি কখনো জিজ্ঞেস করিনি। আব্বু বলেছিল যে সুমি, আমার ছোটো বোনের নাম সুমির যখন জন্ম হয় তখন তোমার আম্মার বয়স কিন্তু 22। আমরা যদি চাইতাম যে ছেলে হওয়ার দরকার আছে, তাহলে কিন্তু আমরা আবারও ট্রাই করতে পারতাম, আমাদের আরও 3টা 4টা 5টা ছেলে হতে পারতো। কিন্তু আমরা জানতাম যে উই আর অলরেডি কন্টেন্ট, এই 2 মেয়েই আমাদের জন্য যথেষ্ট। সো এরপরে আমি আর কোনোদিন আব্বুকে প্রশ্নটা করিনি মেয়েকে নিয়ে। এবং আমাদের ফ্যামিলিতে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আই থিঙ্ক অনেক বেশি আদর পাই দেন আওয়ার বয় কাজিনস। সত্যি কথা বলতে, ইভেন আমার দাদা দাদি সবাই কিন্তু আমাদেরকে অনেক বেশি আদর করে। আমার ফুপুরা আছেন, আমার 4 ফুপু আছেন। প্রবাবলি ইটস আ বিট ডিফারেন্ট ইন আওয়ার ফ্যামিলি, বাট আই নো দ্যাট সমাজটা অন্যরকম। সমাজে একটা মেয়ে হলে ছেলের জন্য অনেক ট্রাই করা হয়, সামাজিক ব্যবস্থাটা এরকম, বিকজ তারা মনে করে যে একটা মেয়ে হয়তো বা সক্ষম হবে না ফ্যামিলি টেক কেয়ার করার জন্য। ইন্টারেস্টিংলি এগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমি শুনি অনেকের কাছে যে আমার মেয়ে বাচ্চাটি আমাকে বেশি দেখে, আমার মেয়েটাই আমার বেশি খোঁজ খবর নেয়, আমার মেয়েটাই আমার পাশে বেশি বসে, আমি ছেলেটাকে আমি পাই না। অ্যান্ড ইট ডিপেন্ডস, ইটস নট অ্যাবাউট টু বি অনেস্ট গার্লস অর বয়েজ, ইটস অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর। রেসপন্সিবিলিটি কার মধ্যে বেশি। আর আপু, আপনাদেরকে ছোটবেলা থেকে মানুষ করা হয়েছে কি ওভাবেই যে একদম আপনার কি হয় না যে অনেক সময় অনেক মা বাবা শুধু 2 মেয়ে থাকে, বাট তারপরে ওদেরকে ওই যে মেয়েদের আইডিওলজি, মেয়েদের লাইফস্টাইলে বড় করা হয়। আবার অনেক বাবা মা কিন্তু যেভাবে একটা ছেলেকে শিখাতো সেভাবেই শিখিয়ে বড় করে। আপনাদের ক্ষেত্রে কোনটা? আমাদের ক্ষেত্রে আমি বলবো যে ইটস আ ব্যালেন্স। অবভিয়াসলি যেমন আমার মা ওয়াজ আ বিট কনজারভেটিভ, যে আমি কোথায় যাচ্ছি আমাকে চলে আসতে হবে মাগরিবের আগে, এই ব্যাপারগুলো ছিল যে একটা মেয়ের যে সিকিউরিটি, এগুলো তারা এনশিওর করতেন। কিন্তু পড়াশোনা, কাজ কিংবা অপরচুনিটি কিংবা আমার যদি কোনো পোটেনশিয়াল থাকে কোনো কিছু করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কখনোই আমাকে আলাদা করে দেখা হয়নি একটা ছেলের থেকে। আমি বললাম না, আমি এবং আমার বোন যা কিছু করতে চেয়েছি আমাদেরকে সবসময় সেটা অ্যালাউ করা হয়েছে এবং সব রকমকে সাপোর্ট দেওয়া হয়েছে। আমি যদি যেমন ধরুন আমি সায়েন্স পড়তে চেয়েছি, আমি আইসিটি ডিপার্টমেন্ট, ইভেন আমি স্কোয়ার ইন্ডাস্ট্রি মানে যে কারখানা গাজীপুরে, সেই কারখানায় আমি যেতাম প্রতিদিন সকালবেলা, বিকালবেলা আসতাম, ওখানে আমি কোয়ালিটি কন্ট্রোলে, আই ওয়াজ অ্যান এক্সিকিউটিভ দেয়ার।
সো ওগুলো আমি করেছি এবং মাইক্রোবাসে করে স্টাফ যে মাইক্রোবাস সেখানে করে গেছে। আমার বোন আবার লাইক শি ওয়াজ ভেরি মাচ ইনটু ফ্যাশন ডিজাইনিং, হ্যাঁ। সো ওকে আবার ওখানে ওভাবে সাপোর্ট করা হয়েছে। সো আমি আমার পরিবারে কখনোই দেখিনি যে আমরা আলাদাভাবে রেজ হয়েছে। আই থিঙ্ক হোয়াট দে গেভ এমফ্যাসিস অন যে আমার মেয়ে দুটা যা পোটেনশিয়াল আছে সেটাকে যেন আমরা সবসময় সাপোর্ট করতে পারি, সেটা যেন ফ্লারিশ করে। সো এক্ষেত্রে মেয়ে ছেলের মধ্যে কোনো পার্থক্য ছিল না আমার মনে হয় আর কি। এটা আমি জিজ্ঞেস করলাম যেন এখনো কিন্তু এরকম মা বাবা 2025-এ দেখা যায় যারা আসলে মেয়েদেরকে মেয়েদের মতন, ছেলেদেরকে ছেলেদের মতন, একটা মেয়ে হলেও বা দুইটা মেয়ে হলেও তারা কিন্তু ওই ভয়েডটা তাদের মধ্যে থাকে যে এখনো একটা ছেলে হয়নি, ছেলে সন্তানকে বংশধর মনে করা। এখনো অনেকে আছে এরকম চিন্তা, কিন্তু আমাদের বয়সী বলেন, আমাদের ইয়াঙ্গারও আমি দেখি যে এটা কিন্তু আপু আছে, মানে এই জেনারেশনেও আছে, হ্যাঁ, অফ কোর্স আছে। হয়তো তারা এডমিট করবে না বা ব্যাক অফ দেম, স্পেশালি ছেলেদের মধ্যে এটা থাকে। সো আপনাকে এই জন্য বলালাম যেন শুনে মানুষের মাথায় একটু ঢুকে যে অ্যাকচুয়ালি সত্যিকার একটা এডুকেটেড ফ্যামিলি, একটা সত্যিকার একটা ব্রড মাইন্ডেড ফ্যামিলি, একটা লাভিং প্যারেন্টসের কীভাবে সন্তানদের বড় করা উচিত, এটার জন্য এটা জিজ্ঞেস করলাম। আচ্ছা আপু, কখনো অস্ট্রেলিয়াতে যেহেতু আপনি বলেন যে আপনার বাবাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, আমি বলিনি কিন্তু তাহলে আম্মু মন খারাপ করবে, এটা আমার হাজবেন্ড ক্লেম করে। আমার ঠিকই মনে হচ্ছে না, আপু আম্মু দুইজন কি, বাট অনেক সময় মেয়েরা একটু বলেন একটা টার্ম আছে না, দ্যাট ইজ লিটল গার্ল, একটা থাকে না। আমি আসলে ওভাবে কখনো ভাবিনি। আপনার পার্সোনালিটি ওয়াইজ আপনি কার মতো বেশি হয়েছেন, আন্টি না আঙ্কেল? না, সবাই বলে আব্বুর মতো। পার্সোনালিটি ওয়াইজ সবাই বলে আব্বুর মতো, আম্মুর মতো হয়েছে, হ্যাঁ সবাই তাই বলে। বাট ডাজন্ট মিন যে আমি আব্বুকে বেশি ভালোবাসি, আম্মুকে কম ভালোবাসি। আমি আম্মুকেও ভীষণ ভালোবাসি। আম্মুর যে কন্ট্রিবিউশন আমাদের ফ্যামিলির পেছনে, এটা মানে অবিশ্বাস্য। এবং আমার আব্বা সবসময় সেটা অ্যাকনলেজ করে, যদি আম্মুর সামনে করতে চায় না, হ্যাঁ, কিন্তু সবসময় সেটা অ্যাকনলেজ করেন যে যা কিছু হয়েছে আমাদের পরিবারে আলহামদুলিল্লাহ আমার আম্মার কন্ট্রিবিউশন আসলেই আই উড রাদার সে 75%। হ্যাঁ, এবং আমাদের বোনদের এখানে আসার পেছনে তো আম্মুর অবদান আই উড রাদার সে 80%। ধরে তো রাখলো সেই সময়। হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি। আচ্ছা, আপনার কি মনে হয়, সিন্স আপনি বলেন আপনি আপনার আব্বুর মতো সেম জিন, সেম সব কিছু ডিএনএ, যারা বাবার মতন হয় মেয়েরা, আপনার মনে হয় যে ইউ আন্ডারস্ট্যান্ড হিম বেটার দেন এনিওয়ান এলস? তার কষ্ট, তার স্ট্রাগল, তার চিন্তাভাবনা, তার পার্সপেক্টিভ, আপনার কি মনে হয় যে আপনি আসলেও যেভাবে আপনি বুঝেন বিইং হিজ এল্ডার ডটার, সেটা হয়তো অন্য কেউ কোনোদিন বুঝবে না? ডু ইউ ফিল দ্যাট? আমি জানি না আসলে, আমি বুঝি, এটা আমি জানি। আই এম ভেরি কনফিডেন্ট আমি আব্বুর স্ট্রাগলটা, আব্বুর যে পার্সপেক্টিভ, আব্বুর যে জার্নি, এটা হ্যাঁ সেটা আমি খুব ভালো বুঝি, এটা ঠিক। কিন্তু আমি জানি না অন্যরা বুঝছে কি বুঝছে না, হ্যাঁ এটা আমি বলতে পারছি না। বাট অবভিয়াসলি আব্বুকে সবচেয়ে বেশি বোঝে কিন্তু তার পরিবার, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং এ কারণে আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারি যে আমার আব্বার ভেতরকার যে অসম্ভব একটা নরম মন আছে, সেটা হয়তো বা বাইরে অনেকেই জানে না। হ্যাঁ, তার যে একটা ভেরি সফট, মাঝে মাঝে বোঝা যায় যখন উনি কেঁদে ফেলেন। হ্যাঁ, যখন এই যে তার নেতাকর্মীদের জন্য আব্বু কেঁদে ফেলেন। হ্যাঁ, কেননা আব্বুর আসলে কারণও আছে। আব্বু একটা ঘটনা বলছে, তো একটা গল্প বলি। হ্যাঁ, আব্বুকে একবার ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। কোন ইয়ার আপু? এটা কোন ইয়ার, বোধহয় 2015-এর আগে। তো নিয়ে যাবার পরে যখন আব্বু ফেরত আসে, তখন আব্বুর মন খুব খারাপ ছিল। এবং আমি যখন প্রশ্ন করলাম তখন আমি জানলাম যে আব্বুকে যখন ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়, আব্বুকে যে রুমে রাখা হয়, হ্যাঁ, আব্বুকে ডিবি ওখানে যে অফিসার ছিলেন তার রুমেই একটা কাউচ ছিল, সেই কাউচে আব্বু রাত্রেবেলা ঘুমায়। তো হ্যাঁ, তো ওখানে ছিলেন। আব্বু সারা রাত ঘুমাতে পারেননি, কেন জানেন? বিকজ দূর থেকে পাশে 2-3টা ঘরেই কাউকে খুব মারছিল। এবং সেই ছেলেটা মানে আব্বু শুনতে পাচ্ছিল যে চিৎকার করে মা মা করে ডাকছে, পানি পানি। হ্যাঁ, এবং আস্তে 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 সেই চিৎকারটা বন্ধ হয়ে যায়। কি হলো, কেন চিৎকার বন্ধ হলো, এই যে তাড়নাটা, এই যন্ত্রণাটা আব্বু ঘুমাতে পারেনি। এবং ওই ছেলেটা কি হলো ওটা আব্বু এখনও জানে না। তো ওটা পরপর এই জন্য আব্বু খুব ভেঙে পড়েছিল ওটা পরে, যে আমাদের ছেলে মেয়েরা এদের কি হচ্ছে, হ্যাঁ এরা কোথায় যাবে। এবং আব্বু একবার কারাগার থেকে ফিরে বলেছিল যে এই যে এত হাজার হাজার ছেলেদের কোনোদিন সংসার আর হলো না, হ্যাঁ এরা জেলেই থাকলো, এরা পালিয়ে বেড়ালো, কত গুম হয়ে গেল, এরা কোনোদিন সংসারই করতে পারলো না। আব্বুর নেতাকর্মীরা আব্বুকে খুব খুব কাঁদিয়েছে। মানে ওটা আব্বু অবশ্যই ওটা এক্সপ্রেস করেনি, কিন্তু ভেতরে ভেতরে আব্বু খুব ভেঙে পড়তো। মানে ওনার এমপ্যাথি অনেক বেশি না মানুষের।
ওনার আপু এটা কিন্তু একটু একটু বোঝা যায়, কারণ তাই না? কারণ উনি যখন স্পিচ দেয় বা কোনো বক্তৃতা দেয় বা কিছু দেয়, মানে আমার অবজারভেশন এটা, আমি শিওর অন্যদেরও হতে পারে, যে অন্য পলিটিশিয়ানরা যখন দেয় তাদের স্পিচ না অনেক স্ট্রং আর আক্রমণাত্মক একটা ওয়ার্ড আছে না, একটা স্ট্রং অ্যাটাকিং, অপোজিশন বলেন বা কাউকে নিয়ে আসে না যে মানুষটা, বাট আঙ্কেলদেরগুলো সবসময় না ইন বিটুইন থাকে। সে যে একদম মানে এমনভাবে নেগেটিভভাবে বলবে, আমরা খুব কম মনে হয়, তার হয়তো রেকর্ডেড খুব কম যে অনেক বক্তৃতা দেয় কিন্তু অতিরিক্ত নেগেটিভ, অতিরিক্ত অ্যাটাকিং আছে না, যে মানে হয় না কোনো বাদ বিচার ছাড়া, তার ক্ষেত্রে খুব একটা কম। কারণ ফেসবুকে আমি নিজে হঠাৎ কার যেন একটা স্টেটাস দেখেছিলাম আঙ্কেল এরকমই কত, যে দেখেছে যে মির্জা ফখরুল ইসলাম সাহেব আপনার টু বি অর নট টু বি টাইপের কথার বাইরে একটু সিরিয়াসলি স্ট্রেট কিছু বলেই ফেলেন, এত টু বি নট টু বি হবে হবে না, হ্যাঁ হতেও পারে, এগুলো একটু বলেন না। কারণ কে জানি সে কিন্তু তাকে ক্রিটিসাইজ করে না, তাকে পছন্দ করে বলছে। তখন আমি আবার রিয়েলাইজ করছি আসলে উনি অলওয়েজ কিন্তু আসে না যে মেবি ইটস নট ইন হিজ নেচার যে এতটা স্ট্রংলি বলবে, কারণ আজকালকার দিন তো কাজই এটা যে একদম যেভাবেই হোক অপোজিশনকে ধুয়ে দিতে হবে, ভেরি অ্যাগ্রেসিভ, খুবই লাইসেন্স থাকার পরেও যেখানে এটা খুব অ্যাকসেপ্টেড এখন, আমাদের তো পলিটিক্যাল সিনই চেঞ্জ হয়ে গিয়েছে, হ্যাঁ আনফরচুনেটলি তারপরেও হি ডিডন্ট গো দ্যাট ওয়ে যে নেগেটিভলি অ্যাটাক করা যায়। এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের মন্তব্য করে থাকেন। না, আব্বু এটা নেচারই নাই আসলে, আব্বু ইজ নট অ্যান অ্যাগ্রেসিভ ম্যান, দ্যাটস ফর শিওর। এটার জন্য হি ইজ ডিফারেন্ট সবার কাছে। আচ্ছা আপু, আপনার কি কোনো প্ল্যান ওনার আফটার আঙ্কেল পলিটিক্সে জয়েন করার বা শখ আছে আপনার? আর ইউ ইন্টারেস্টেড ইন পলিটিক্স? I'm interested in politics. It's not that I'm not interested, of course, and I'm very much well aware of, you know, whatever happening around me. I'm very politically conscious, but that doesn't mean যে politics করব। হ্যাঁ, এটা বুঝতে হবে যে আমি খুবই politically aware and it's in my blood. দিস ইজ দ্য রিয়ালিটি আমার, মানে, এবং আমি এটা শুধু ব্লাডের বিষয় না, আমি এমন একটা পরিবারে বড় হয়েছে যেখানে পলিটিক্স নিয়ে সব কিছু। আমার আম্মা একটা কথা বলেন যে ঘরের বাইরে পলিটিক্যাল সিনারিতে কী হচ্ছে সেটা আমাদের ঘরে এফেক্ট ফেলে, এবং দ্যাটস দ্য রিয়ালিটি। হ্যাঁ, সো হ্যাঁ, পলিটিক্স আমার ভালো লাগে, আমার বুঝতে ভালো লাগে, অ্যানালাইসিস করতে ভালো লাগে, জানতে ভালো লাগে কী হচ্ছে, ফিউচারে কী হবে এটা চিন্তা করি, কিন্তু it doesn't mean যে আমি পলিটিক্স করবো অ্যাক্টিভলি। I haven't decided anything so far. বাট এটাও মানে না যে করবেন না। না, এটা আমি বলছি না, আসলে আল্লাহ জানে, আল্লাহ knows the best. আবার পলিটিক্স কিন্তু মানুষ, আমরা যেটা বুঝি যে পলিটিক্স করা হয় যদি আপনি পাওয়ারটাকে বাদ দেন, যারা পজিশনটা পেয়ে যায় সেটা ছাড়া, পলিটিক্স কিন্তু ইটস ফর দ্য পিপল, ইটস দ্য অনলি ওয়ে দ্যাট শুড বি দ্য ইউ ক্যান গিভ ব্যাক টু দ্য সোসাইটি, ইটস দ্য অনলি ওয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু সামথিং ফর দ্য পিপল অফ দ্য কান্ট্রি, অফ দ্য সোসাইটি দ্যাট ইউ আর সার্ভিং। এটা পলিটিক্সের মেইন, এটাই একটা ওয়ে যে মানুষের সব থেকে বেশি কাছে যাওয়া যায়, যারা মানুষের জন্য করতে যায় তারা পলিটিক্স করে। কিন্তু আমাদের দেশে স্পেশালি এরকম সাবকন্টিনেন্টে আমরা দেখি যে পলিটিশিয়ানরা পাওয়ারের জন্যও কিন্তু অনেক পলিটিশিয়ান আছে, বোঝা যায় তাদের কাজ কারবার, তাদের প্রতিটা স্টেপ দেখে যে দে ওয়ান্ট পাওয়ার, পিপল কামস আফটার, ফার্স্টে ইটস দ্য পলিটিক্স। আবার অনেকে বলে যে অনেকে যখন পাওয়ার পেয়ে যায় তখন মোর দেন লাভ দে স্টার্ট ডিমান্ডিং obedience, more than love they start demanding যে তাদেরকে বেশি হুজুরটাই একটা নেচার, পিপল চেঞ্জ। এরকমও কিন্তু আপু অনেক স্টোরিতে দেখি যে অনেক অনেস্ট হাম্বল মানুষ যখন পাওয়ার পজিশনে আসে দে ফরগেট দ্যাট ওদের প্রথম ইন্টেনশনটা কি ছিল, যে নট টু সার্ভ দ্য পিপল বাট টু ডিমান্ড দেম টু সার্ভ দ্য পলিটিশিয়ানস, দ্য পাওয়ার। অ্যাকর্ডিং টু ইউ, আপনি নিজের পার্সপেক্টিভ থেকে বা আপনি আঙ্কেলকে যে দেখেছেন, পলিটিক্স আপনাদের কাছে কি, বা আপনি যখন পলিটিক্স যদি কখনো করেন, হোয়াট ইজ ইট টু ইউ? ইটস অল অ্যাবাউট সার্ভিং দ্য পিপল। আমি তো এটা কোনো বিকল্প দেখি না। ইটস আ ডিফারেন্ট বল গেম। পলিটিক্স ইজ এ অ্যাবসলিউট ডিফারেন্ট বল গেম। এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, মানে কোন পার্সপেক্টিভ আপনি দেখছেন, যে আপনি যখন পিপলকে সার্ভ করতে চাচ্ছেন সেটা আপনি পাওয়ারে থেকেও করতে পারেন, না থেকেও করতে পারেন, অ্যান্ড ইউ মে নিড পাওয়ার টু সার্ভ দেম বেটার। দ্যাটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন অল টুগেদার। যে আমি ক্ষমতায় থাকলে অবশ্যই আমি পলিসিগুলো আমি ইনফ্লুয়েন্স করতে পারবো, মানুষের স্বার্থে কোন পলিসিটা কাজে দিবে সেটা আমি ডেভেলপে কন্ট্রিবিউট করতে পারবো যখন পাওয়ারে থাকি, যখন পার্লামেন্টে থাকি। সো অবভিয়াসলি প্রত্যেকটা পলিটিশিয়ানের কিন্তু লক্ষ্য থাকে পার্লামেন্টে যাবার, if they want to serve the people, because they can directly make an impact, হ্যাঁ, যে পলিসি মেকিংয়ে তারা কন্ট্রিবিউট করতে পারছে। কিন্তু absolutely the aim should be, to serve the people. এটার তো কোনো বিকল্প নেই।
এখন দেখুন, আমি ঠাকুরগাঁতে গেলাম, হ্যাঁ, ঠাকুরগাঁ হাসপাতালে, এখন ছোট্ট একটা ঘটনা বলি। ঠাকুরগাঁ হাসপাতালে যে চিলড্রেন্স যে ওয়ার্ড আছে, সেখানে যে জানালা, সেই জানালায় কোনো, না জানালা কি, সেখানে জানালাতে কোনো ফ্রেম নেই, মানে জানালা নেই, পুরো খালি জানালার মতো একটা ফ্রেম করা আছে, কিন্তু কোনো কিছু যে আপনি বন্ধ করবেন, হু ঠান্ডা বাতাস ঢুকছে। ওখানে কিভাবে বাতাস আটকানো হচ্ছে, একটা প্লাস্টিক আটকা দেওয়া হয়েছে। সো পলিটিশিয়ান সে কী করবে, সে চাইবে যাতে এই ঘটনাটা না ঘটে। এখন আপনি সাধারণ মানুষ হিসেবে যদি ওখানে যাই, আমি বড়জোর হসপিটাল ডিরেক্টরকে বলতে পারি আপনার এটা ফিক্স করেন, কিন্তু আপনার যদি পাওয়ার থাকতো, আপনি যদি এমপি হতেন ওই এরিয়ার, আপনি কি করতে পারতেন, আপনি সঙ্গে সঙ্গে পলিসি মেকিংয়ে গিয়ে কিংবা অ্যাডমিনে গিয়ে ইউ কুড ইনফ্লুয়েন্স অর কনভিন্স দ্য গাই যে আপনারা এখন হসপিটালে ওটা ফিক্স করেন। সো দ্যাটস ওয়াই ইউ মে নিড পাওয়ার। কিন্তু তার আগে আপনি যে যাচ্ছেন, আপনার লক্ষ্যটা কিন্তু ওই চিলড্রেন ওয়ার্ডটাকে ঠিক করা, মানুষকে সার্ভ করা। সো আমি মনে করি যে আপনার লক্ষ্য থাকবে একটাই, এবং এটা কোনো বিকল্প নাই। এখানে কোনোভাবে লক্ষ্যে থাকতে পারে না যে আমি পাওয়ারে যাব। নো, পাওয়ারে যাওয়াটা হচ্ছে, it's kind of like a mechanism, to serve the people. It's a step. But the main aim, and সিঁড়ির উপরে একটাই লক্ষ্য থাকবে, সেটা হচ্ছে পিপলকে সার্ভ করা. That should be the, purpose of a politician. যদি অনেস্টলি জিজ্ঞেস করি, আপনার আপু মনে হয় আমাদের দেশে বেশিরভাগ পলিটিশিয়ানের কি আসলে পারপাস এটাই থাকে না, অ্যাকচুয়ালি দে ফরগেট দেয়ার অ্যাকচুয়াল পারপাস? আমার মনে হয় যে ইফ ইউ আস্ক মি অনেস্টলি, অনেকের থাকে না, বেশিরভাগই থাকে না। আমি জাজ করতে চাই না, মানে আসলে প্রত্যেকটা পলিটিশিয়ান হয়তো বা হি শুড বি আস্ক যে তার কি কারণটা, হ্যাঁ, এটা আমি জানি না, কিন্তু আমি একটা অর্ডিনারি সিটিজেন হিসেবে বলতে পারি যে অনেকেরই থাকে না। কেননা আপনি যদি তাদের কর্মকাণ্ড অ্যানালাইজ করেন, তখন তাদের মনে পাওয়ারে যাওয়াটাই বোধহয় তাদের একমাত্র লক্ষ্য, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। হয়তোবা তাদের লক্ষ্য পাওয়ারে যাওয়া না, কিন্তু অবভিয়াসলি তারা এমন কিছু করেন, কিংবা তাদের আশেপাশে যে সমস্ত মানুষেরা আছে, তারা এমন একটা ইমপ্রেশন দেন যে সাধারণ মানুষের মনে হয় যে পাওয়ারে যাওয়াটাই লক্ষ্য। এই যে দেখুন, মানে যা কিছুই ঘটছে বাংলাদেশে, হ্যাঁ, মানে খুব কম পলিটিশিয়ানকে দেখে আপনার মনে হবে যে তারা আসলে পিপলকে সার্ভ করতে চায়। পলিসির কথা কজন বলে? এখন আপনি বলুন যে রাজনৈতিক দলগুলো আছে, তার মধ্যে কয়টা দল পলিসি নিয়ে কথা বলছে? পলিসিটা তো অ্যাকচুয়ালি অ্যাট দ্য এন্ড পিপলকে মানে ইম্প্যাক্ট ফেলবে পিপলের জীবনে। আমার জীবনে একটি গুণগত পরিবর্তন আনার ব্যাপারটি কিন্তু পলিসি, তাই না? তো এই পলিসির কথা কজন পলিটিশিয়ান বলছে? সো আনফর্চুনেটলি আই ডোন্ট নো তাদের মনে কি আছে, অনলি আল্লাহ নোজ দ্য বেস্ট অ্যান্ড দে নো। কিন্তু কিছু পলিটিশিয়ানের কার্যক্রমে, কিছু পলিটিক্যাল পার্টির কার্যক্রমে মনে হয় যে পাওয়ারে যাওয়াই বোধহয় তাদের একমাত্র লক্ষ্য। আসলে আর স্পেশালি আমরা কিন্তু পলিটিশিয়ানদেরকে, আমরা সাধারণ মানুষ পলিটিশিয়ানদেরকে কিন্তু চেনার সুযোগ পাই এই এখন ক্যাম্পেইনের সময়। এটাই কিন্তু আমরা তাদেরকে সব থেকে বেশি দেখি, তাদের কথা সব থেকে বেশি শুনি, আর তারাও কিন্তু আমাদেরকে সব থেকে বেশি শোনায়। আমার আমার অবজারভেশন, আর আমার মনে হয় অনেকেরই আমাদের, যে যখন তারা ক্যাম্পেইনিং করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখি আজকাল ইয়াং পলিটিশিয়ানদের ক্ষেত্রেও দুঃখজনক যে ভেরি ইয়াং পলিটিশিয়ানদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা নোটিস করা যায় যে তারা মোস্টলি আমার মনে হয় যে যখন ক্যাম্পেইনিং করে বা কোনো বক্তৃতা দেয় বা আমাদের মানুষের সাথে মানুষকে অ্যাড্রেস করে যখন কথা বলতে আসে, আমার ওদের দুইটা পয়েন্টই মেইন থাকে। একটা হচ্ছে তার অপোজিশন বা তার কারেন্ট যারা কম্পিটিটরস, তাদেরকে ছোট করা, তাদের দোষ ধরিয়ে দেওয়া, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে কিভাবে ভোট পেয়ে পাওয়ার গেইন করা, কিন্তু মানুষের ভালোবাসা জয় করা, মানুষের আস্থা জয় করা। আস্থা জয় করলেই কিন্তু ভোট পাবে, আস্থা জয় করলে কিন্তু কেউ যদি অ্যাকচুয়ালি আস্থা জয় করা আর ভালোবাসা জয় করা থেকে কোনো ফোকাসই নাই। অ্যান্ড দে থিঙ্ক আমাদের প্রবলেম কিন্তু ওরা নিজেরা ইম্যাজিন করে নেয়, প্রেডিক্ট করে নেয় অ্যাকচুয়ালি আমাদের কি সমস্যা মানুষের, আমরা কি চাই এক একটা সেন্টারে, ওটা কেউ কখনো জানতে চেষ্টাও করে না, কারো এটা নিয়ে কোনো মাথা ব্যথাও থাকে না। এটা হয় ক্যাম্পেইনিং এর টাইমে, ওয়ান্স দে আর ইন পাওয়ার, গেম ওভার, আর কোনো সময় আর কোনো যোগাযোগ নাই। এই যে আমরা ভোট দিব, পলিটিশিয়ানরা কিন্তু উই টেন্ড টু লুক আপ টু দেম, তাই না? তারা কেমন মানুষ, ওরা তারা কি চায়, ইভেন যদি আমরা এটাও জানতে পারি বা যদি কোনো পলিটিশিয়ানের কাছের থেকে দেখি না ওই মানুষটার খুশি কিসে, আনন্দ কিসে, তার ফ্যামিলি, তাও কিন্তু কানেক্টেড ফিল করি, একটা মায়া গ্রো করে। বাট আমাদের দেশের পলিটিশিয়ান দ্য অনলি থিং, মানে প্রেডিক্টেবল সব কথা আসলেই কিন্তু ব্যাশিং, শেমিং, এই কালচারটা কতদিন চলবে? এটা কি চেঞ্জ হবে না? দিস মাস্ট স্টপ।
মানে এভাবে তো একটা দেশ আসলে এগিয়ে যেতে পারে না। হ্যাঁ, এটা এটা খুব দুঃখজনক। আমি সাবকন্টিনেন্টে দেখেছি, হ্যাঁ, সাবকন্টিনেন্টে আসলে ক্যারেক্টারটা এরকম কিনা জানি না আমি, আমাদের সাইকিটা এরকম কিনা আমি জানি না। আমি তো বহু বছর, আমি যখন মলিকুলার বায়োলজি নিয়ে অনার্স পড়ছি তখন আমি প্রায় ভাবতাম যে আমাদের জাতিগত জেনোমিক স্ট্রাকচার নিয়ে একটা গবেষণা হওয়া দরকার। আমার এমন কেন, আমার এটা মনে হতো নিশ্চয়ই আমাদের জেনেটিক মেকআপে কিছু একটা আছে, এই কারণে আমরা এরকম। হ্যাঁ, কেন আমরা এরকম, আমার তাই মনে হতো। So I don't know whether it's a মানে trait that we have inherited. I don't know. You are absolutely right. হ্যাঁ, মানে আমাদের কিছু ব্যাপার আছে, আপনি যে কথাগুলো বললেন যে আসলে তো আমি যখন মানুষের কাছে যাচ্ছি আমি তাদের কথাগুলো শুনবো, শুনে তাদেরকে আমি এমন একটা অফার করবো যাতে তার উপকৃত হয়। তা না করে আমরা সারাক্ষণ ব্যাশিং করছি, আমরা আমাদের অপোনেন্ট যে তাদের এগেনস্টে কথা বলছি, তাদেরকে ছোট করছি, হেও করছি, এটা তো হওয়া উচিত না। বাইরে যখন আপনার রাজনীতি এই ক্যাম্পেইনগুলো হয়, হ্যাঁ, আমি তো দেখেছি অবশ্যই আমাদের উন্নত দেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে তুলনা করা উচিত না, আমি বুঝি, বাট আর কতদিন তুলনা করবো না, আপনি আমাকে বলেন। দেশ না আপু, মানুষের ক্যারেক্টারিস্টিক দিয়েও যদি তুলনা করি, এক্স্যাক্টলি, মানে আমাদের তো স্বাধীনতার 55 বছর হয়ে গেছে, আর কত বছর আমরা নিজেদেরকে গরিব দেশ বলে বলে বলবো যে আমাদের ওদের সঙ্গে তুলনা করবেন না, ওরা বড় লোক দেশ। এটা তো হওয়া ঠিক না। মাপকাঠিটা হওয়া উচিত আমরা কতটা সভ্য, তাই না? তো ওই দেশগুলোতে মানুষ যদি সভ্য আচরণ করে, আমরা কেন অসভ্য আচরণ করব? আমি এটা বুঝি না। আমাদের তো আসলে আমার মনে হয় কি জানেন, আমাদের মানে নেতৃত্ব একটা বিশাল প্রবলেম ছিল গত কয়েক বছর। হ্যাঁ, আমরা ওই ট্রেডগুলো দেখতে পাইনি আমাদের টপ লিডারশিপের মধ্যে, যে ভালো ব্যবহার, সুন্দর করে কথাবার্তা বলা, এমপ্যাথি শো করা, বরং আমরা অ্যাগ্রেসিভ মানুষ দেখেছি, আমরা অপারেশন দেখেছি। আমরা এই কারণে আমার মনে হয় আমরাও বোধহয় অনেকটা ওরকম হয়ে গেছে কিনা আমি জানি না। আমাদেরও না, মানে এই জন্যই পলিটিশিয়ানদের প্রতি আমাদের সাধারণ মানুষের খুব একটা মায়া, টান, ভালোবাসা গ্রো করে না। কারণ আপনি চিন্তা মনে করে দেখেন, লাস্ট কবে আমাদের দেশে একটা ন্যাচারাল ডিজাস্টার বা কোনো একটা সিচুয়েশনে একটা যে কোনো লেভেল অফ পলিটিশিয়ান, স্পেশালি টপ লেভেলই ধরেন, কোনো দিন আমার মনে নাই যে দেখলাম না কাউকে যে কোনো একটা জায়গায় আগুন লেগেছে বা কোথাও গিয়ে বা কোনো একটা গরিব মানুষের কথা আরেকজনের দুঃখে যে তার চোখে পানি চলে আসবে বা ওই মানুষটার দুঃখটাকে যে মানে অ্যাড্রেস করা, কোনো পলিটিশিয়ানের মন কান্তি কিন্তু বা চোখে পানি আমরা দেখি না কখনো সাধারণ মানুষের জন্য। কোনো ডিজাস্টার্স এরিয়াতে যদি যায়ও, ইটস অল অ্যাবাউট আমি এটা করতে দিলাম, আমি ওইটা করতে দিলাম, আমি এত ফোর্স নিয়ে আসছি, আমরা নিজে কি করছে। ওখানকার মানুষগুলোর জন্য যে ফিল করলে কিন্তু বুঝি, মানে লাভ এমন একটা সাইলেন্ট একটা ল্যাঙ্গুয়েজ যে উই উড ফিল, আমরাই বুঝতাম যে এই উনি হয়তো আমাদের এরকম, কিন্তু আপু দেখিনি। তবে এটা একটা কারণও আছে আমার মনে হয়, যে গত 15 বছরে একটা ব্যাপার খুব ইন্টেনশনালি করা হয়েছে, জেনারেশনটাকে একটা ডিপলিটিসাইজেশনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, আপনি যে কথাগুলো বললেন সেগুলো সব সত্য, কিন্তু আসলেই পলিটিক্স তো ছিল না বাংলাদেশে গত 15 বছরেতে। প্রকৃত অর্থে যে সভ্য পলিটিক্স সেটা তো হয়নি। মানে আপনি যদি পলিটিক্স করতে যান আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে, আপনি যদি পলিটিক্স করতে যান আপনাকে গুম করা হচ্ছে, আপনাকে খুন করা হচ্ছে, আপনাকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সো it was a very bad culture in last 15 years, and I just hope that it gets better in next 15 years. হ্যাঁ, বিকজ বাংলাদেশে এরকম পলিটিক্স ছিল না, পলিটিক্স ওয়াজ রিয়েলি নাইস। আমি আবারও বলছি, কারণ আমি তো 80 দশকের শেষের দিকে 90-এর দশকে বড় হওয়া মানুষ। হ্যাঁ, তখন আমি দেখেছি পলিটিক্স ওয়াজ রিয়েলি নাইস, কিন্তু গত 15-17 বছরে পলিটিক্সটাকে পুরোপুরি ভীষণ করাপ্ট করে ফেলা হয়েছে। এ কারণে মানুষের পলিটিশিয়ানদের প্রতি একটা বিতৃষ্ণা জন্মেছে, পলিটিক্সের প্রতি অনীহা তৈরি হয়েছে। কিন্তু আমি মনে করি এটা অবশ্যই ইমপ্রুভ করা সম্ভব, এবং আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, লেটস হোপ ফর দ্য বেস্ট, ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ, লেটস সি ইনশাআল্লাহ কবে আসে। আপনার কি মনে হয় আপু, বাংলাদেশ গত 1.5 বছরে স্বাধীন টার্মটা কিন্তু আসলে আপু ফ্রিডম অফ স্পিচের ফ্রিডম থেকে কিন্তু স্বাধীনটা বলা হয়েছে। আপনার কি মনে হয় আসলে প্রেস এখন স্বাধীন? প্রেস স্বাধীন, ফ্রিডম অফ স্পিচ কি আছে? ফ্রিডম অফ স্পিচ আছে, আপনি বলতে পারবেন, কিন্তু সঙ্গে সঙ্গে আপনি হয়তো বা বুলিড হবেন, হ্যাঁ, হ্যারাসড হবেন। আপনাকে বলতে কেউ বাধা দিচ্ছে না, কিন্তু আপনি নিজে হয়তো বা ভয় বলবেন না, এরকম একটা ব্যাপার আছে। তবে ভয়টা হয়তো বা সরকার থেকে আসছে না,
সমাজ থেকে আসে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, যেমন আগে যেটা হতো যে আগে আপনি যদি আপনি সরকারের এগেনস্টে কিছু বলেন কিংবা সমাজের কোনো একটা অনিয়মের বিরুদ্ধে বলেন, তখন দেখা যেত হয়তো বা স্টেট মেশিনারিগুলো আপনার এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এখন আপনি যদি সামাজিক কোনো অব্যবস্থার বিরুদ্ধে কথা বলেন, তখন আপনাকে অন্যান্য যেই স্টেক হোল্ডাররা, হ্যাঁ, ধরেন আপনার কথা যে পছন্দ করছে না, ফর এক্সাম্পল আমি ধরেন বললাম আমি মব ভায়োলেন্স এগেনস্টে কথা বললাম, ফর এক্সাম্পল, যে এই যে কথায় কথায় গিয়ে এই দাবি মানতে হবে, ওই দাবি মানতে হবে, হ্যাঁ, এই যে একটা এনটাইটেলমেন্ট, যে আমার দাবি মানতেই হবে, আমি কি করি না করি আমার দাবি মানতেই হবে, হ্যাঁ, এটা এগেনস্টে আমি কথা বললাম, তাহলে কি হবে? হয়তো বা স্টেট মেশিনারি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, কিন্তু এই যে আমি যাদের বিরুদ্ধে কথা বললাম তারা আমাকে ব্যাপকভাবে আক্রমণ করবে, অনলাইনে বলুন কিংবা বাইরে বলুন, পত্রিকায় বলুন, কলামের পর কলাম লিখবে, এই ব্যাপারটা হয়। হ্যাঁ, সো ফ্রিডম অফ স্পিচের সবচেয়ে বড় শত্রু অবশ্যই যদি স্টেট মেশিনারি এর এগেনস্ট অ্যাকশন নেয়, কিন্তু সমাজেও যদি এই ধরনের ফন্টগুলো জন্ম হতে শুরু করে, দ্যাটস ভেরি স্ক্যারি। এটাই আমাদের আসলে ঠিক করতে হবে। আমাদের দেশে এগুলা মানে এখানে সরকারের অনেক কিছু করার আছে, মানে যদি ওই ফন্ডগুলো যদি মানে আদার দ্যান গভর্নমেন্ট ওই ফন্ডগুলো যদি এরকম কিছু করে, আই থিঙ্ক দিস মানে দ্য গভর্নমেন্ট শুড নট সারেন্ডার, দ্য গভর্নমেন্ট শুড টেক অ্যাকশন এগেনস্ট অল দোজ ফন্ডস, গভর্নমেন্ট শুড নট অ্যাক্ট উইক, আমার তাই মনে হয়। না, আচ্ছা, অনেক পলিটিক্যাল আলাপ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাজ আই সেড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে। না ঠিকই আছে, আমাদের শিখার অনেক কিছু আছে। আপু, আপনি যেতে বলেন আপনি আপনার বাবার মতো, আপনার একটা কোয়ালিটি যেটা আপনি প্রাউড অফ, যে আপনি আপনার আব্বু থেকে পেয়েছেন? আমার মনে হয় আমি যেটা মানে আই এম প্রাউড অফ দ্যাট, আই অলরেডি মেনশন দ্যাট আমার অ্যাওয়ারনেস অ্যাবাউট হোয়াট এভার হ্যাপেনিং অ্যারাউন্ড মি। হ্যাঁ, আমি খুবই কনসিয়াস, মানে সামাজিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, আমি খুবই সচেতন কি হচ্ছে আমার আশেপাশে, এবং আমি মানে জানতে পছন্দ করি, অ্যানালাইজ করতে পছন্দ করি। সো আই থিঙ্ক আই এম প্রাউড অফ দিস। আপনার মার থেকে? আমার মার থেকে, এটা খুব মজার প্রশ্ন, বিকজ অনেকে বলে আমি মায়ের কিছুই পাইনি। হ্যাঁ, মানে আমার মায়ের যা কিছু ভালো তা কিছুই পাইনি, তাই বলে অনেকে। আমার মায়ের থেকে আমার মনে হয় যে আমি পেয়েছি যে ধৈর্যটা পেয়েছি। ধৈর্য ছাড়া আপু ইটস ভেরি ডিফিকাল্ট। ভালো কোয়ালিটি পেয়েছেন। আচ্ছা, আপনার সন্তানদের মধ্যে কি আপনি আপনার বাবার কোনো কোয়ালিটি দেখেন? আমার একটি সন্তান। আচ্ছা, একটি। ওর ভিতরে ওর ভিতরে এনিথিং দ্যাট রিমাইন্ডস ইউ অফ আঙ্কেল? ওকে, ওর খুব এমপ্যাথি, শি ইজ ভেরি কাইন্ড, মাশাআল্লাহ। আমার মনে হয় এটা আব্বুর মধ্যে খুব আছে। হ্যাঁ, ও যদি ফিউচারে ঢাকায় এসে পলিটিক্স জয়েন করতে চায়? ও পলিটিক্স নিতে পারে না। হ্যাঁ, বিকজ ওর কথা হচ্ছে ছোট তো, অল ইউ টক অ্যাবাউট ইজ পলিটিক্স। হ্যাঁ, শুধু এখানে ঢাকাতে পলিটিক্স, ক্যানবেরাতে সব জায়গায় পলিটিক্স। সো আমি জানি না কী করবে ফিউচারে, উই উইল সি। আই সি। আচ্ছা, কিছুদিন আগে আমাদের যখন ম্যাডাম জিয়ার ডিমাইসটা হয় যেদিন, সেদিন আপনি একটা স্টেটাস দিয়েছিলেন যে আজকে থেকে আপনার বাবার কোনো আর অভিভাবক থাকলো না। আপনি তো আপনার সাথে আপনার আঙ্কেলের আর ম্যাডাম জিয়ার সম্পর্কটা খুব কাছের থেকে দেখেছেন, ইভেন শুনেছেন ফার্স্ট হ্যান্ড আঙ্কেলের কাছ থেকে স্টোরিজ, হাউ শি ওয়াজ অ্যাজ এ হিউম্যান বিইং, তাদের সম্পর্ক কেমন ছিল। এটা তো নিশ্চয়ই অনেক মজার ঘটনা আছে বা অনেক কিছু আছে আমাদের সাথে শেয়ার করার, যদি একটু বলতেন তাদের সম্পর্কটা কেমন, হাউ শি ওয়াজ ইন রিয়েল লাইফ। আমি পার্সোনালি মনে করি যে আব্বুর স্টোরিগুলো আব্বুর মুখ থেকেই শোনা ভালো। আমি এই জন্য ছোট্ট জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি বিশদ বলতে চাই না, বিকজ আব্বুর সাথে বেগম খালেদা জিয়ার সম্পর্কটা খুব সুন্দর এবং ভীষণ একটা ট্রাস্টেড রিলেশনশিপ ছিল দুজনের মধ্যে। আব্বু ওয়াজ, আই থিঙ্ক, হার লাইক আ ভেরি ট্রাস্টেড কমরেড। হ্যাঁ, আব্বুকে যখন উনি সিনিয়র যুগ্ম মহাসচিব করেন, মানে উনি বোধহয় মহাসচিব করে উনি বোধহয় বাইরে চলে যান, তখন অনেক অবশ্যই যারা আরও ভালো ছিলেন, আরও সিনিয়র পজিশনে ছিলেন, তারা হয়তো বা মনে করেছিলেন কেন করলেন, কিন্তু বেগম খালেদা জিয়া ওনার সিদ্ধান্তে উনি অটল ছিলেন, এবং সেটা কিন্তু পরে সকলেই বুঝেছিল, আব্বুর যারা কালিগরা সবাই বুঝেছিল যে কেন আব্বুকে উনি এই পদে রাখলেন, এবং তারপরে সকলের মধ্যে যে একটা হৃদ্যতা এবং মেনে নেওয়া, হ্যাঁ, এটি অনেক কিছু বলে যে আব্বুর সাথে বেগম খালেদা জিয়ার কী সম্পর্ক ছিল। আমি নিজে যেটা দেখেছি, আসলে বহুদিন তো বেগম খালেদা জিয়া তো জেলেও ছিলেন, একেবারে সলিটারি কনফাইনমেন্টে ছিলেন। হ্যাঁ,
তারপর তিনি অনেক দিন অসুস্থ অবস্থায় বাসাতেও ছিলেন। আমি এটা দেখেছি যে উনি যখনই কোনো ওনার কিছু হতো উনি প্রথমে আব্বুকে ডেকে পাঠাতেন। হ্যাঁ, এটা শুধুমাত্র আব্বু মহাসচিব বলে নয়, অ্যাজ আই সে যে আব্বুকে উনি একজন ট্রাস্টেড কমরেড মনে করতেন, এবং এটাই বোধহয় সব কিছু বলে দেয় যে আব্বুর সাথে তার সম্পর্ক কেমন ছিল। আঙ্কেল বোধহয় অনেক ভেঙে পড়ে। আব্বু খুব ওই মুহূর্তে, মানে যেদিন ঘটনা ঘটলো সেদিন আমরা ঠাকুরগাঁতে, তো ওই রাতেই তো আব্বু চলে যান। আমাদের আরও 2 দিন পরে ঢাকায় ব্যাক করার কথা ছিল, ওখানে বেশ কিছু কাজ ছিল। কিন্তু আমি একটা কাজে বাসার বাইরে গিয়েছিলাম ঠাকুরগাঁতে, তো আমি এসে শুনি আব্বু চলে গেছে ঢাকা। দেন আই লাইক ওয়াই, হ্যাঁ, তখন জানলাম যে ম্যাডামের অবস্থা খুব খারাপ। তো তারপর দিন তো ভোর 6টায় এটা হয় এবং আমরা সবাই ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পর তো আমি আব্বুকে জাস্ট থেকে বিধ্বস্ত একেবারে, মানে অ্যাবসলিউটলি ব্রোকেন হার্ট। হ্যাঁ, মানে আমরা জানতাম এক্স্যাক্টলি যিনি অসুস্থ বহুদিন ধরে, হ্যাঁ কষ্ট পাচ্ছে, তারপরে আঙ্কেলের জন্য হ্যাঁ মানে বহুদিন ধরে অসুস্থ ছিলেন, বাট ইউনো দ্য ভ্যাকুয়াম দ্যাট শি ইজ দেয়ার নো মোর, এই যে বোধটা, হ্যাঁ, যতক্ষণ না হয়, এটা বোধহয় প্রত্যেকের জীবনেই হয়। যেমন আমরা জানি যে একদিন একজনের বয়স হবে, চলে যাবে, বাট যখন ঘটনাটা ঘটে যায় আসলে কিন্তু এটা নেওয়া যায় না। হ্যাঁ, তারপরে দ্য শো মাস্ট গো অন। হ্যাঁ, সো আব্বু নিজেকে এখন মানে সামনে নিচ্ছেন, ইনশাল্লাহ আল্লাহ আব্বুকে সাহায্য করবেন। আসলে ওনার টাইমিংটা, এতদিন পর তার ছেলে দেশে আসলো, আবার হয়তো সুদিন আসবে, শি ডিজার্ভড বেটার। এমন অবস্থা হয়ে গেল যে আমাদের সব দেশের মানুষের জন্য জিনিসটা, কিন্তু বিকজ আমরা তাকে, শি ওয়াজ অ্যান আইকন পলিটিক্যালি বলেন, আর আমরা অনেকে কিন্তু তাকে ফ্যাশন আইকন হিসেবেও দেখি। তার শাড়ি, তার কালার কোঅর্ডিনেশন, ইভেন লাস্ট আমরা যারা নর্মালি অনেক কিছু নোটিস করি, তো আমরা যারা পলিটিক্যাল না, লাস্ট যখন সে এয়ারপোর্ট থেকে ফার্স্ট যখন লন্ডনে যায় এয়ারপোর্টে, সে পুরা নিউট্রাল টোনে যখন দ্য ওয়ে শি ড্রেসড হারসেলফ, অলওয়েজ একটা সিগনেচার স্টাইল, এটা কিন্তু সহজে সবাই মেনটেন করতে পারে। আমাদের দেশে এটা নজিরবিহীন যে এরকম পলিটিশিয়ান ক্যান অ্যাকচুয়ালি বি লাইক দ্যাট। শি ওয়াজ ট্রুলি একজন আইকন, তার কথাবার্তায়, তার স্টাইলে, তার সানগ্লাসেসে। আমি বড় সানগ্লাস কিনলেই বলতাম যে এটা হচ্ছে গিয়ে সানগ্লাস। এটা সত্যি সত্যি তাকে আমরা মিস করবো। অ্যান্ড আমি জানি না আমাদের দেশে এরকম আর কোনো উইমেন পলিটিশিয়ান নেক্সট কয় বছর আমরা কখনো আর দেখব কিনা, আমি জানি না, আমি আসলে জানি না, আল্লাহ নোজ দ্য বেস্ট, বাট শি ওয়াজ সো গ্রেসফুল। আমার সব কিছুর আগে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে তার গ্রেস, তার এলিগেন্স। হ্যাঁ, উনি কখনোই কিন্তু ওটা লুজ করেননি, এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে সিন্স ডে ওয়ান। হ্যাঁ, এবং আমার মনে আছে যে আমার একটা স্মৃতি এত ভাসে, আমি তখন অনেক ছোট, আমি রুমে গেছি ওনার, এবার আমার মনে হচ্ছিল কি লিটারালি পুরো ঘরটা আলো হয়ে আছে, মনে হচ্ছিল বোধহয় নূর বের হচ্ছে। সিরিয়াস, আমি তো ছোটো বলে হয়তো বা বেশি আমি ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম, বাট শি ওয়াজ লাইক দ্যাট, টু বি অনেস্ট। উনি বসে আছেন, উনি মিষ্টি করে হাসছেন, খুব মৃদু হাসি। হ্যাঁ, মানে একটা অদ্ভুত রকমের একটা ম্যাজিক যাকে বলে, ম্যাজিক্যাল মোমেন্ট। না, শি ওয়াজ, আপু ডেফিনেটলি শি ওয়াজ ডিফারেন্ট। কারণ যার কারণে আমি তাকে মানে অনেক লুক আপ টু করি, অ্যাডমায়ার করি। মানে আমি তো এটা, আমি যে তাকে অ্যাডমায়ার করে বলতেছি এটার জন্য আমি অনেক ছোট, আমি পজিশনই না তাকে নিয়ে কমেন্ট করা। তা কেন হবে? হোয়াট ফ্যাসিনেটেড মি, অ্যান্ড আই এম শিওর আ লট অফ আস, আপনি হয়তো এটা খেয়াল করেছেন যে ধরেন অনেকের ব্লাডে পলিটিক্স থাকে, তাদের শিখাতে হয় না। অনেকে পলিটিক্যাল ফ্যামিলিতে ব্লাডে নাই, হয়তো একটা পলিটিক্যাল ফ্যামিলিতে দেখে দেখে ট্রেনও করা হয়, কিন্তু ইনডাইরেক্ট ট্রেনিং থাকে না, যে মেয়েদেরকে বসিয়ে রাখা হয় যে লার্ন, পার্সোনাল ট্রেনিং দেওয়া হয়, যদি ব্লাডে না থাকে সেটাও হয়তো পায়নি। আবার অনেকে পলিটিক্যাল ফ্যামিলি থেকে এসেও পলিটিক্স করতে পারে না। হ্যাঁ, তা পারি না। হ্যাঁ, আবার ট্রেনডও না। কারণ সে যে যখন তিনি হাউসওয়াইফ ছিলেন তখন তো ধরেন আমাদের প্রেসিডেন্ট জিয়া, তিনি সব কিছু দেখতেন না, সে তো হয়তো তার সন্তানের মা হিসাবেই কাটাতো। তখনকার দিনে তো অবভিয়াস যে হয়তো প্রেসিডেন্ট যে বাসায় যে তাকে শিখাতো না, আজকে আমি এটা করলাম, ও মানে পজিশন বলতো না, কিছুই হয়তো ডিসকাস করতো না, তাই না? সিক্রেসিরও একটা ব্যাপার থাকে, বাসায় এসে তো আমাদের বাবারাও অফিসে কি করে ডিসকাস করে না। সো শি ওয়াজ অ্যাবসলিউটলি আনঅ্যাওয়্যার। তার কিন্তু একটা বল ছিল আমার মনে হয় পার্সোনাল লাইফ আর পলিটিক্যাল লাইফে, যখন তার হাজব্যান্ড জীবিত ছিলেন ওখান থেকেও সে কিছু দেখেনি। সে হয়তো তখন ইন্টারনেট ছিল না, তখন গুগল ছিল না যে রিসার্চ করে আমরা জানবো, তাই না? এবং সে বিয়ে হয়ে যায় অনেক ইয়াং বয়সে, এবং সেটা সুন্দরী মহিলা, বিধবাও হন খুব ইয়াং বয়সে, খুবই ইয়াং বয়সে বিধবা হন, এবং রিমার্কেবলি বিউটিফুল। এবং দ্য ওয়ে শি ক্যারিড হারসেলফ, শি ওয়াজ, এটা আব্বু বলে সবসময়,
ভীষণ সেলফ এডুকেটেড পারসন। Exactly. উনি জানেন মানে উনি ইংরেজি পত্রিকা পড়তেন রেগুলার ভালো করে বোঝার জন্য, হ্যাঁ, এবং উনি পুরোপুরি নিজের জোরে নিজের মনোবলে উনি কিন্তু এই পর্যায়ে এসেছিলেন। এবং আমি বলবো যে উনি নিজেকে নিজে শিখিয়েছেন, হ্যাঁ। She was a housewife, absolutely. She was the first lady of Bangladesh, and you know how first ladies behave. So she was that, but she always, I think, যে ওই যে ওনার এলিগেন্সটা, গ্রেসটা এবং ওনার কনফিডেন্সটা ছিল, she was a very confident lady. এবং দেখেন এই কনফিডেন্সটা আসছে বিকজ উনি একজন স্বশিক্ষিত মানুষ ছিলেন এবং এই স্বশিক্ষাই ওনাকে সেই কনফিডেন্সটা দিয়েছিল। অ্যান্ড আমার মনে হয় বাংলাদেশের অনেক মেয়ের ওনার কাছ থেকে এই জিনিসটা শেখার আছে যে ইউ শুড নট গিভ আপ হোয়াট এভার হ্যাপেন্স। ওনার কাছ থেকে আসলেও মেয়েদের মানে শি রিয়েলি ওয়াজ একটা এক্সাম্পল। কারণ ওইটাই বললাম যে তিনি ছিলেন সুন্দরী। যখন তার হাজবেন্ড মারা যায় তখন এখনো কিন্তু পেট্রিয়ার্কি দিয়ে ভরা আমাদের দেশ, এখনো কিন্তু আমরা অ্যাডভোকেট করতে করতে মারা যায় যে একটা ছেলে, এটা আমি জেনুইনলি বিলিভ করি এখন এটা একটা মেন্স ওয়ার্ল্ড। ও অ্যাবসলিউটলি, ইউ হ্যাভ টু ফাইট ফর ইওর রাইট। তখন জাস্ট ইমাজিন যখন তার হাজবেন্ড মারা যায় তখন তার ফ্যামিলি কি জানতো, কেউ কিন্তু জানতো না যে তার ইনার স্ট্রেংথ, তার নিজের নলেজ কতখানি। আমার সে নিজেও মনে হয় তিনি জানতেন না টিল দ্যাট ডে। নেক্সট কি তুমি আবার কাউকে বিয়ে করো বা তুমি কাউকে হ্যান্ড ওভার করো, প্রবাবলি কেউ ভাবেও নেই যে সে অ্যাকচুয়ালি শি উইল টেক কন্ট্রোল। শি টুক কন্ট্রোল, শি গট এভরিথিং ব্যাক। সে পাওয়ারে আসে, সে তার সন্তানদেরকে বড় করে, অ্যান্ড অ্যাকচুয়ালি সে ম্যাডাম জিয়া হয়ে এখন কিন্তু সে সব দলের ঊর্ধ্বে। সে তার যেদিন ডিমাইস হয় তখন কিন্তু সে বিএনপির খালেদা জিয়া ছিল না, পুরো বাংলাদেশের উনি। আমি কিন্তু চিন্তা করতে পারি না কোনো পার্টির কিনা সে। শি ওয়াজ জাস্ট আ পার্সোনালিটি টু রিমেম্বার ফর এভার অ্যান্ড সেলফ টট, তাই না? সে তখন কিন্তু তার পরিচয় কারো মেয়ে কারো কোনো দলের ছিল না। অ্যান্ড অলসো তিনি এত বছর যে জেলে সার্ভও করে, আমরা তাকে কখনো সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করতে দেখিনি। অ্যান্ড যেদিন সে ছাড়া পায়, যে গাড়িতে করে যখন যাবে, আমরা সবাই টিভিতে বসা, কেউ তিনি অসুস্থ, তিনি অবভিয়াসলি তিনি অসুস্থ ছিলেন, বাট সে কিন্তু আমাদের সামনে স্ট্রংভাবে আসতেন। কোনো দিনও চায় নাই যে আমরা তার একটা সিক ফেস, তার একটা স্যাড ফেস দেখে তার জন্য। শি ওয়াজ অলওয়েজ স্ট্রং। আমার মনে হয় প্রতিটা মেয়ের এখান থেকে শেখা উচিত যে আসলে আজকাল হাজার হাজার মেয়েদের হাজবেন্ড মারা যায়। আজকাল একটা ওয়েল অফ ফ্যামিলিতেও কিন্তু আপু হাজবেন্ড মারা গেলে নেক্সট অপশন কিছুদিন পর তুমি এখন একটা বিয়ে করে ফেলো। তুমি এখন কি করবা? তুই একটা বাচ্চা থাকলেও তুমি এখন একটা বিয়ে কিন্তু ফার্স্ট থিং নিজের পায়ে দাঁড়াতে। কিন্তু এই যে ওনার থেকে কিন্তু শেখার আছে পুরো সব মেয়েদের জন্য এক্সাম্পল যে নো ম্যাটার হোয়াট, কেউ শিখাক না শিখাক, কেউ বলুক না বলুক, ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক কন্ট্রোল অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ এভরিথিং অ্যাবাউট ইয়োর লাইফ। এটা কিন্তু রিমার্কেবল একটা। আমার মনে হয় ওয়ার্ল্ডেও তার মতন আর কোনো ফিমেল লিডার আছে কিনা যে সেলফ টট, নিজের ইনার নলেজ দিতে। কারণ তখন কিন্তু ফোনও ছিল না যা বসে শিখবে বসে বসে, তাই না? That's right. No, that's right. Absolutely. And a party run by men. Exactly, absolutely. And all the men around her. And, এবং উনি দেখেন, উনি কিন্তু বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি কখনো কোনো নির্বাচনে হারেননি। এটা একটা রিমার্কেবল ব্যাপার। এবং অ্যাক্রস দ্য কান্ট্রি, শুধু একটি জেলা না, উনি দিনাজপুর, উনি ফেনী, উনি ওদিকে নোয়াখালী, পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে উনি কিন্তু ইলেকশনে জিতেছেন। এটা কিন্তু প্রমাণ করে যে উনি কতটা জনপ্রিয় ছিলেন পুরো বাংলাদেশে, হ্যাঁ, যেটা বাংলাদেশের অনেক বড় বড় পলিটিশিয়ান হয়নি। কতটা স্ট্রং হলে তখন ওইরকম একটা দলে সবাইকে শি মেড এভরিবডি লিসেন টু হার, শি মেড এভরি ম্যান রেসপেক্ট হার। ওভাবে করে নিজেকে ধরে নিয়ে আসা বিউটিফুল। আমার মনে হয় এটা আসলে সবার, তার উপরেও একটা অটোবায়োগ্রাফি বা একটা ডকুমেন্টারি থাকতো কিন্তু অনেক কিছু শেখার আছে। তার উপরে বেশ কিছু ভালো বই আছে। একটা খুব ভালো বই আছে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, মাহফুজুল্লাহর লেখা, মাহফুজুল্লাহ চাচার লেখা, খুব ভালো বই। এবং ওখানে আপনি অনেক স্টোরি জানেন না, সেই স্টোরিগুলো ওখানে পড়তে পারবেন। খুব ইফ ইউ হ্যাভ টাইম, হ্যাভ আ রিড, খুব ভালো বইটা। জানাজাটাও একটা সাইন ফ্রম আল্লাহ, দ্যাট কতখানি সে কষ্ট করে, কতখানি সে এন্ডিওর করে, যে আল্লাহ তাকে এই রেসপেক্ট, এগুলো আল্লাহ প্রণীত। দ্য ডে শি ওয়াজ বর্ন, হার জানাজা উইল বি দিস বিগ অ্যান্ড দিস, এত রেসপেক্টেড একটা জানাজা পাবে, ওটা কিন্তু রিটেন, ইভেন মানে নো ওয়ান হ্যাড এনি আইডিয়া। এটাও কবে দেখবো আমরা জানি না, জন্মের পরই ফার্স্ট। আমাদের পুরো পৃথিবীতে এরকম জানাজা খুব বিরল। হ্যাঁ, আমরা বর্ন হওয়ার পর মানে পুরো শহরটাই তো ওনার জানাজা হয়ে গেছিল, তাই না? ঢাকা শহরটা কোনায় কোনায় দাঁড়িয়ে মানুষ জানাজা পড়ে। আমি সেই কোথায় গাড়ি রেখে আমি হাঁটতে গেছি,
সো ইট ওয়াজ অ্যামেজিং। অনেকে যে আমাদের এখানে যে স্টাফ ওরাও কিন্তু আমার ম্যানেজাররা সবাই যে যেখানে পেরেছে ওই দিন সারাদিন গায়েব, সবাই জানাজা পড়তেছে। ইট ওয়াজ আনএক্সপেক্টেড, বিউটিফুল। আচ্ছা আচ্ছা, বলে আসলে আপনার ফ্যামিলির সব মেম্বার নিয়ে আমরা কথা বললাম। আপনারা 2 বোন, সো আপনার ছোট বোনের সাথে আপনার ইকুয়েশন উনি কি করছেন কারেন্টলি যদি একটু ও পড়াচ্ছে, ও একটা ঢাকাতে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়। আর ওই তো ও সুন্দর খুব মজার জীবনযাপন করছে, ঢাকা শহরে যেরকম সবাই মজার জীবনযাপন করে ও করছে। অ্যান্ড ওর ছেলে আছে, আলহামদুলিল্লাহ সে ভালো আছে। ভালো আছে। তিনি কি পলিটিক্স ইন্টারেস্টেড? না, আমার কখনো মনে হয়নি সে পলিটিক্স ইন্টারেস্টেড। হ্যাঁ, আপনি বেশি অ্যাওয়্যার? হ্যাঁ, এটা আমি বেশি অ্যাওয়্যার। আর ও পলিটিক্সে ইন্টারেস্টেড না, বাট অবভিয়াসলি শি ইজ অ্যান অবজার্ভার। হ্যাঁ, এবং আর সে সবসময়ই মানে আমরা কথা বলি, যেটা বললাম যে আমাদের বাসায় পলিটিক্স নিয়ে কথা হবে না, এটা হতেই পারে না। আমার মেয়ে বলে না যে অল ইউ টক অ্যাবাউট ইজ পলিটিক্স। সো আমরা কথা বলি অ্যান্ড শি অ্যাক্টিভলি পার্টিসিপেটস অ্যান্ড এভরিথিং, বাট শি ইজ নট ইনটু ইট। থাকে না কিছু কিছু মানুষ, আমার তাকে কখনো মনে হয়নি যে সে পলিটিক্স মানে শি ইজ ভেরি ইন্টারেস্টেড। আই ডোন্ট নো ভবিষ্যতে কী হবে আমি জানি না। আপু, আমাদের দেশে কিন্তু খুবই মানে একটা কমন টার্ম পলিটিক্যাল ফ্যামিলি। ও পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসছে, পলিটিক্যাল ফ্যামিলি, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। আপনার ধারণা মতে, হ্যাঁ, পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে হাউ আর ইউ ডিফারেন্ট ফ্রম আরেকটা ইন জেনারেল ফ্যামিলির সন্তান? আর আপনারা কোন জিনিসটা বুঝেন বা শিখেন বা আপনাদের লাইফের স্টোরিটা হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম আস? উইচ ইজ, এটা কিন্তু ডিফারেন্ট, কারণ আপনাদের লাইফের ধরনটাই ডিফারেন্ট হয়। হাজার হাজার মানুষ বাসায় আসে, আপনাদের বাবাকে বা মাকে যিনি পলিটিক্স করেন তাকে কখনো কাছে পান না, দেন এগেন আপনারা প্রাউড ফিল করেন যে কখনো কাছে পাননি, বিকজ দে লিভড ফর দেয়ার পিপল, দে লাভড দেয়ার পিপল মোর দেন দেয়ার ফ্যামিলি, অ্যান্ড ইউ মানে ফ্যামিলিতে আপনারা প্রাউড ফিল করেন। ইভেনচুয়ালি আপনারাও যদি পলিটিক্স এমন হয়ে যান, ডিফারেন্সটা কি একটা সাধারণ পরিবারের সন্তানের পলিটিক্যাল পরিবারের? এই যে আপনি বললেন কি ডিফারেন্স, আপনি কিন্তু অলরেডি উত্তরে বলে দিয়েছেন যে সবসময় হাজার হাজার মানুষ, হ্যাঁ, এবং কাছে না পাওয়া, হ্যাঁ, তাকে ঘিরে অভিমান যে পলিটিশিয়ান বাবা কিংবা মা, হ্যাঁ, কিন্তু তারপরে এই যে গর্ববোধ, হ্যাঁ, যে আমার আব্বা মানুষের জন্য কাজ করছেন, সংগ্রাম করছেন, গণতন্ত্রের জন্য কাজ করছেন, এই বোধগুলাই হয়তো বা আমাদেরকে কিছুটা ডিফারেন্ট করে দেয়। কিন্তু টু বি অনেস্ট, মানে আমার জীবন, মানে আমার ক্যারিয়ার বলুন কিংবা আমার জার্নিটা, এটা মানে যে স্টেপগুলো ইউজুয়াল প্রত্যেকের হয় সেগুলো আমারও হয়েছে। লেখাপড়া করেছি, কাজ করছি, সংসার করেছি, এগুলো সব হয়েছে। মেইন যে ডিফারেন্সটা সেটা হয়, সেটা হয়তো বা আমাদের যে স্ট্রাগলটা, দ্যাটস ভেরি ডিফারেন্ট। আমাদের স্ট্রাগলটা খুব ইন্টেন্স। ইটস আ পলিটিক্যাল স্ট্রাগল ফর দ্য হোল ফ্যামিলি, হ্যাঁ, এবং আমাদের যে স্ট্রাগল সেটার সাথে অন্য লাখ লাখ মানুষের জীবন ইনভলভড, এইটা মেইন ডিফারেন্স। বিকজ প্রত্যেকটা ফ্যামিলিরও কিন্তু স্ট্রাগল থাকে, নট এ পলিটিক্যাল ফ্যামিলি। পলিটিক্যাল ফ্যামিলিরও স্ট্রাগল থাকে, তাদের স্টোরিও আছে, কিন্তু হয়তো বা তাদের স্ট্রাগলগুলোর সঙ্গে লাখ লাখ মানুষের জীবন ইনভলভ হয়ে থাকে না। আমার আব্বা জেলে গেলেন, কেন গেলেন? বাংলাদেশে গণতন্ত্রের জন্য গেলেন। হ্যাঁ, কেন গেলেন? উনি ওনার হাজার হাজার নেতাকর্মীর জন্য জেলে গেলেন। এই যে যোগসূত্রটা, এটা হয়তো বা অন্য অনেক পরিবারে থাকে না। সো আই থিঙ্ক দ্যাটস দ্য মেইন ডিফারেন্স। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমরা মানে তাদের মানে আমাদের বাবার যারা আমরা সন্তানরা, হ্যাঁ, কিংবা আমার বাবার যে স্ত্রী, তাদেরও একটা স্ট্রাগল আছে এগেইন, হ্যাঁ, বাট এগেইন তার যে যন্ত্রণা, সে যন্ত্রণাটা টাইপটা হয়তো বা ডিফারেন্ট, বাট যন্ত্রণাটা যন্ত্রণাই আরেকটা পরিবারের বাচ্চারা তাদের স্ত্রী যন্ত্রণার মতোই, বাট দ্য টাইপ ইজ ডিফারেন্ট, হ্যাঁ। সো আই থিঙ্ক দ্য মেইন ডিফারেন্স ইজ এগেইন it's like probably the political families, you know, they make an impact on like millions of people, and they're also being impacted by millions of people. So that's the main difference. আপনাকে যদি পাওয়ার দেওয়া হয় টু চেঞ্জ ওয়ান থিং অ্যাবাউট পলিটিক্যাল ফ্যামিলিতে বড় হওয়া, এমন একটা নেগেটিভ জিনিস আপনি তাই বেশ এই পার্টটা যদি না থাকতো তাহলে হয়তো আরও অনেক ভালো লাগতো, এরকম কি কোনো নেগেটিভ বা কোনো বেশি ট্রায়াল টাইপের কোনো পার্ট কি আছে? এই যে মানে বাবার জেলে যাওয়াটা, এই সমস্ত মিথ্যা বানোয়াট মামলায়, লাইক ইউনো আমার আব্বা 65 বছর বয়সে মোটরসাইকেলে করে গিয়ে ককটেল ছুঁড়ে একটা ময়লার গাড়ি পুড়িয়েছে, এই ধরনের ঘটনাগুলোকে ফেস না করা, মানে এই যে মিথ্যাচার, জঘন্য নোংরামি, এই ব্যাপারগুলো তো আমরা ডিজার্ভ করি না। একটা মানুষ গণতন্ত্রের জন্য পলিটিক্স করছে, সংগ্রাম করছে, তাকে কেন এই ধরনের মিথ্যা মামলায় ফ্রেম করা হবে? এই ব্যাপারগুলোকে যদি বাদ দিতে দেওয়া হতো তাহলে আই থিঙ্ক
দ্যাট ওয়াজ নাইস বিকজ এগুলো ইম্প্যাক্ট ফেলে প্রত্যেকটা পরিবারের সদস্যের উপরে একটা সাইকোলজিক্যাল কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলে, হ্যাঁ, এবং এটা আমরা জানি যে কি গেছে এবং প্রত্যেকটা পলিটিক্যাল ফ্যামিলির উপর দিয়ে যাদের বাবা মারা এরকম মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে ফর ইয়ার্স, ইটস আ বিগ বিগ থিং অ্যান্ড জাস্ট ইম্যাজিন দ্য পিপল হু নেভার কেম ব্যাক। হ্যাঁ, এই যে কত শত শত ছেলে গুম হয়ে গেছে, জাস্ট তাদের পরিবারগুলোর কথা চিন্তা করুন। এবং আমার সাথে একজনের কথা হচ্ছিল, ছেলেটা গুম নিয়ে কাজ করেছে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গেছে, যেসব পরিবারে গুম হয়ে গেছে সেই পরিবারগুলোতেও থেকেছে প্রায় 6-7 দিন ধরে রিসার্চ করেছে, লিখেছে। ও আমাকে বলছে যে শ্যামাপা প্রত্যেকটা বাসায় একটা কমন জিনিস আছে। কি কমন জিনিস? মেইন যে দরজাটা পাশের দেওয়ালে বাচ্চাদের কিছু আঁকিবুকি। কি আঁকিবুকি? একটা দেখাচ্ছে পুলিশের ছবি, হ্যাঁ, বাবা তুমি কবে ফিরবে, হ্যাঁ, দরজাটা খুলো না মা, বাবাকে নিয়ে যাবে, এ ধরনের আঁকিবুকি। এবং যে রিসার্চটা করেছিল সে বলছে শ্যামাপা আমার পরে 6 মাস কাউন্সেলিং করতে হয়েছে, সাইকোলজিক্যাল কাউন্সেলিং। মানে প্রতিটা পরিবারের উপর দিয়ে যে যায় না, স্পেশালি যারা গুম হয়ে যায়, বিকজ আপনি চিন্তা করুন যে একটি বাচ্চার বাবা চলে গেছে, সে মরে গেছে না বেঁচে আছে সে জানে না, এবং তাকে মানে তার পরিবারের উপর কিন্তু অনেক রকমের ইম্প্যাক্ট, যে একজন মরে গেলে সে তার সম্পত্তি পাবে, কিন্তু সে যদি নাই ফিরে আমরা তো জানি না তার সম্পত্তি পাবে কিনা তার স্ত্রী এবং তার বাচ্চারা। তার একটা কবর নাই যেখানে গিয়ে তার বাচ্চারা গিয়ে সূরা ফাতিহা পড়বে। জাস্ট ইম্যাজিন দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। সো এই ব্যাপারগুলো যদি পলিটিক্যাল পরিবারগুলো থেকে বাদ দিয়ে দেওয়া যেত তাহলে আমার মনে হয় বাংলাদেশটা অনেক সুস্থ হতো, সমাজটা। আমাদের পলিটিক্যাল সিনটা না বেশি ডার্টি, বেশি স্যাড। আচ্ছা, আপনার একটা স্টেটাস রিসার্চ করে জানতে পারি যে আপনার আব্বু আপনার জন্য জেল থেকে একটা ব্যাগ কিনেছিল। সো আপনার বাবার থেকে পাওয়া সেটাই কি বেস্ট গিফট না আর কোনো গিফট আছে? না, আমার মনে হয় ওটাই আমার বেস্ট গিফট সো ফার। তো জেলে ব্যাগ বিক্রি করতে ওইটা কিনেছে? হ্যাঁ, মানে ওখানে যারা জেলবন্দি থাকে না, কারণ অনেক ছেলেপেলে তো যেটা বলছিলাম যে হাজার হাজার ছেলেপেলে মিথ্যা মামলায় যায়, তো তারা ওখানে এটা বিভিন্ন জেলে এটা আছে যে তারা ওখানে ক্রাফটের কাজ করে একটা ব্যাগ বানায়, তারপর চুড়ি বানায়, তারপর নুপুর বানায়, হ্যাঁ, অনেক রকমের জিনিস বানায়। তো আমরা যখন যাই, মানে বাবা হলে যা হয় যে ইচ্ছা করে মেয়েকে কিছু দিতে, তা আমি আমার মেয়ে সবাই গিয়েছিলাম, তখন আব্বু আমাকে ওই ব্যাগটা দিয়েছিল, আমার মেয়েকে দিয়েছিল নুপুর। তাই? আচ্ছা আচ্ছা, হাউ সুইট। বাবার এমনই না, ওখানে বসেও এটা চিন্তা করেছে। এবার আমার বাবা, এটা খুব সুন্দর একটা ব্যাপার যে আমার আব্বার যেই রুমটা ছিল তার সামনে জেলখানে একটা শিউলি গাছ ছিল, তো আমার আব্বা শিউলি তুলে আমার আম্মার জন্য নিয়ে আসছিল আমরা যখন দেখা করতে গিয়েছিলাম। সুইট। এই যে আঙ্কেলের এই সাইডটা, একটা পলিটিশিয়ান মানুষের যে এরকম একটা সাইড থাকে, এটা কিন্তু আমরা আসলে চিন্তাও করতে পারি না। আচ্ছা, আপনার বাবার সাথে কি আপনার কোনো বিষয়ে কনফ্লিক্ট অফ ওপিনিয়ন আছে? আছে আছে। মানে অনেক বড় বড় আর্গুমেন্ট কখনো হয়? না, খুব বড় বড় আর্গুমেন্ট হয় না, বাট কনফ্লিক্ট অফ ওপিনিয়ন হয়, এবং আমি বলি, আব্বুর ওপিনিয়ন দেয়। কে জিতে তখন? আমি আব্বু যেতে না, ঠিক ওভাবে বলা যায় না, মানে আমি তখন বলি যে পয়েন্টটা প্রুফ করতে পারে কি লাস্টে যে রাইট ছিল? না, দ্যাটস ইন্টারেস্টিং বিকজ আমাদের পারসেপশন ডিফারেন্ট থাকে অবভিয়াসলি ওই মুহূর্তে যখন আর্গুমেন্টটা হয়, এবং কেউ কাউকে ছাড় দেয় না, হ্যাঁ, মানে শেষ মুহূর্ত পর্যন্ত আব্বুর জায়গায় অটল থাকে, আমি আমার জায়গায় অটল থাকি, অ্যান্ড অ্যাট দ্য এন্ড উই এগ্রি টু ডিসএগ্রি, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা কিছু সিগনেচার কোয়েশ্চেন স্টার্ট করব, যেটা আমরা সব গেস্টকে করি, নো ম্যাটার হোয়াট, যেই হোক, হ্যাঁ, এগুলো অ্যান্সার দিতে হয় আমাদেরকে। কিছু কোয়েশ্চেন একটু আজব লাগতে পারে, বাট অ্যান্সার দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, সবচেয়ে ডিসেন্টটা থেকে শুরু করি। সেটা হচ্ছে আপনার লাইফে পাওয়া বেস্ট অ্যাডভাইস। আমার লাইফে পাওয়া? হ্যাঁ, বেস্ট অ্যাডভাইস আমার লাইফে, আমি অ্যাকচুয়ালি খুব একটা অ্যাডভাইস নেই না। হ্যাঁ, নিজেকে নিজে অ্যাডভাইস দেই। যেমন আমার লাইফের বেস্ট অ্যাডভাইস আমার মনে হয় যে আই থিঙ্ক যে আমি আই লাইক টু বিহেভ ওয়েল। হ্যাঁ, আমি যেখানেই যাই আমি ভালো ব্যবহার করতে পছন্দ করি। আমার যত রাগই হোক আমি নিজেকে সংযত করি, কারণ অনেক সময় রাগ হয় না যে একজন কীরকম বোকার মতো আচরণ করছে, হ্যাঁ, বোকার মতো কথাবার্তা বলছে, যেমন অনলাইন বুলিং হয়। আমি নিজেকে সংযত করি এবং আমি কখনো কোনো কনফ্রন্টেশনে যাই না সরাসরি। হ্যাঁ, আমি নিজেকে সংযত করি। যেমন ধরুন, এই যে ধরুন একটা স্ট্যাটাস লিখলাম, একটা যদি পাবলিক স্ট্যাটাস দিই, যদি আমি মনে করি একটা কন্ট্রোভার্সি তৈরি করবে, আমি কমেন্টই অফ করে দিই।
যে আমি কোনো যাবই না, এবং যদি কোনো উল্টাপাল্টা কমেন্ট আসে আমি তার সঙ্গে কোনো ইন্টারাক্ট করবো না। এটা আমার আমার মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট অ্যাডভাইস আই ক্যান গিভ মাইসেলফ, যে নিজেকে সংযত করো। অ্যাডভাইস হিসেবে ওয়ার্স্ট অ্যাডভাইস পেয়েছেন কোনো লাইফে বা ওয়ার্স্ট অ্যাডভাইস? ওয়ার্স্ট অ্যাডভাইস কেউ না কেউ তো দেয় আপু লাইফে, কোনো ফ্রেন্ড কোনো কলিগ কেউ দিবেই। আমার না মনে পড়ছে না সিরিয়াসলি। আমি ওয়ার্স্ট অ্যাডভাইস, আলহামদুলিল্লাহ প্রবাবলি আই এম সারাউন্ডেড বাই গুড পিপল যারা আমাকে গুড অ্যাডভাইস দেয়। গুড পিপল উইয়ার্ড অ্যাডভাইস দেয় আপু, somebody who really loves you but আদ্রিকু অ্যাডভাইস দেয় বিকজ সে মনে করে এটা রাইট। হ্যাঁ হতে পারে, বাট মনে পড়ছে না। আচ্ছা, এখন যদি 20 বছর বয়সী শামারুকে পেতেন তাহলে আপনাকে কি বলতেন? 20 বছর বয়সী শামারুকে, লেট মি ফার্স্ট থিঙ্ক 20 বছর বয়সে আমি কি করছি, কোথায় আছি। ওকে, ইয়েস, 20 বছর বয়সে শামারুকে পেলে বলতাম যে এনজয় লাইফ মোর। তাই না? হ্যাঁ, তখন বেশি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন? বেশি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। আচ্ছা, আজকে এখন থেকে নিয়ে টিল দ্য লাস্ট ডে অফ ইয়োর লাইফ যদি যে কোনো একটা ফুড খেয়ে বেঁচে থাকতে হয়, যে কোনো একটা খাওয়াই পিক করতে পারবেন যে এটা খেয়ে আপনার সারা জীবন কাটাতে হবে, সেটা তাহলে কোন খাওয়াটা হতো? আমি একটা কম্বিনেশন অফ ফুড বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওয়ান ডিশ। হ্যাঁ, ওকে, ভাত, আলু ভর্তা আর মাছ ভর্তা। আচ্ছা, গুড চয়েস। আর ইফ ইউ ওয়ার আ ফুড, আপনি যদি একটা ফুড আইটেম হতেন তাহলে আপনি কি হতেন? ডার্ক চকলেট। ও ওয়াও, তাই না? আমি এখন কারেন্টলি আমি একবার এক একটা হই। এখন আমি মনে হয় স্পার্কলিং ওয়াটার হতাম, যেখানে যাবো সেখানে অ্যাডজাস্ট কিন্তু স্পার্কলিং। আচ্ছা, ওয়ান থিং অ্যাবাউট লাইফ দ্যাট ফ্যাসিনেটস ইউ। One thing about life that fascinates me is that life is beautiful, alhamdulillah. আর আমার কাছে আই এম ভেরি গ্রেটফুল। আমার কাছে এই জিনিসটা আমার লাইফ সম্পর্কে মনে হয় যে আমার তো যেখানে ইচ্ছা জন্ম হতে পারতো, আমার জন্মের প্রতি আসলে আমার হাত নাই, সত্যি কথা বলতে। আমি আমার মেয়েকে ঠিক একই কথা বলছিলাম দ্য আদার ডে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমন একটা পরিবারে জন্ম দিয়েছে, এমন একটা জায়গায় জন্ম দিয়েছে, সেখানে আলহামদুলিল্লাহ আমি আমার মতো করে কাজ করতে পারছি, আমি এগোতে পারছি। হ্যাঁ, আই থিঙ্ক দিস ইজ ফ্যাসিনেটিং। নট এভরিওয়ান is this privileged. Alhamdulillah for that. আপনার একদম স্ট্রেট কোনো লজ্জা ছাড়া আপনি বলেন আপনার একটা কোয়ালিটি যেটাতে ইউ ক্যান সে দ্যাট ইউ আর প্রাউড অফ। Quality that you're proud of. One quality of yours. Okay. I think I can talk well. Very proper. Nice. আচ্ছা আপু, এখন যে ব্যাঙের কোয়েশ্চেন নিয়ে আমরা চিন্তা করছিলাম সেটা হচ্ছে আপনি আমাকে বলেন আমাদেরকে যে how does it feel and how do you react and how do you balance having a father like Mirza Fakhrul Islam Alamgir uncle and husband like Faham Abdus Salam bhaiya. Like North Pole, South Pole. আমরা যেটা দেখি। হ্যাঁ, না, it's interesting. It's very interesting in a way that again যে সংযুক্ত করার আমার একটা বিশাল ট্রেট আছে, নিজেকে রেজিস্ট করার, হ্যাঁ, রিয়্যাক্ট করা থেকে, তো ওটা আমাকে প্রায় প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, আদারওয়াইজ ইটস ইন্টারেস্টিং বিকজ আব্বু তো আব্বুই। হ্যাঁ, আব্বু তো আমার জীবনে পুরোটা জুড়ে আমার আব্বু, একেবারে জন্ম থেকে আমার আব্বু। হ্যাঁ, আর আমার হাজবেন্ড তো আমার গত কয় বছরের, 30 বছরের। হ্যাঁ, কথাটা সত্যি প্রমাণ করে দিচ্ছেন কিন্তু। কোনটা? 21 বছর, 21 বছরের। হ্যাঁ, সো 21 বছর ধরে আছে। সো ফাহাম যেটা যে আমার লাইফে আলহামদুলিল্লাহ কখনোই কোনো কিছুতে বাধা দেয়নি। সো দ্যাটস ভেরি ভেরি অ্যাকচুয়ালি সিমিলার। আর আমার আব্বু যেমন আমাকে কোনো কিছুতে কখনো বাধা দেয়নি। সো ফাহামের যে ট্রেটটা, সেটা ফাহাম ইজ ইউনিক ইন হিজ ওন ওয়ে, আমার আব্বা ইজ ইউনিক ইজ ওন ওয়ে। সো ইটস নাইস টু সি একেবারে অপোজিট ট্রেট দেখা। হ্যাঁ, আর ইটস ডিফিকাল্ট ইন আ ওয়ে দ্যাট অবজার্ভ করে রিয়্যাক্ট করাটা, রেসপন্ড করাটা, ইটস আ বিট ডিফিকাল্ট। আর স্পেশালি আমি যেরকম মানুষ সব কিছু মেলায়, বাট অ্যাট দ্য এন্ড ইটস অল অ্যাবাউট দ্য পিপল ইউ আর সারাউন্ডেড বাই দ্য পিপল ইউ লাভ। আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট থিং। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দ্যাট ওই যেটা বললাম যে আমার আশেপাশে সবাই আছে। হ্যাঁ, আমার বাবা, আমার মা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, সবাই আলহামদুলিল্লাহ আমাকে অ্যাডোর করে, ভালোবাসে। আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট পার্ট। ডিড ইউ এভার হ্যাভ টু গিভ এন ওপিনিয়ন, বা আপনার হাজব্যান্ডকে কখনো আপনার মানা করতে হয়েছে যে
এই জিনিসটা পোস্ট করা দরকার নেই, কারণ আপনি যেটা বললেন আপনার বেস্ট কোয়ালিটি যে ইউ অলওয়েজ টক প্রপার, একদম বলেছি, বাট হি ইজ এক্স্যাক্টলি দ্য, কখনো কিছু আছে যে আপনি ঘুম থেকে উঠে দেখলেন ফেসবুকে এমন একটা জিনিস পোস্ট করা, দেখো হোয়াট দ্য হেল, অনেক হয়েছে, তখন আমি জাস্ট ওকে ফাইন, আই বেটার গো ব্যাক টু ওয়ার্ক, দ্যাটস ইট। এটা অনেক হয়েছে, বিকজ শুড বি আ সারপ্রাইজ। হ্যাঁ, মোস্ট অফ দ্য পোস্টস অ্যাকচুয়ালি সারপ্রাইজ, অ্যান্ড অ্যাজ আই সেড দ্যাট আমি নিজে যেমন আসলে বাধা পেতে পছন্দ করি না, হ্যাঁ, আমি কেন অন্যকে বাধা দিব, হ্যাঁ, বাট তারপরে আই ক্যান সাজেস্ট পিপল, হ্যাঁ, আই ক্যান অ্যাডভাইস পিপল, ঠিক তেমনিভাবে অন্যরাও আমাকে সাজেশন দেয়, অ্যাডভাইস করে, ইটস অল গুড, বাট অ্যাট দ্য এন্ড ইটস মাই ডিসিশন যে আমি কী করবো, হ্যাঁ, এবং everyone is adult here, so and my choice defines me, এটা আমি খুবই স্ট্রংলি বিলিভ করি যে আমি কী করবো সেটা কিন্তু আমাকে ডিফাইন করবে। সো ইয়েস, এগেইন মানে এভরিওয়ান ইজ অ্যাডাল্ট, এভরিওয়ান ইজ ম্যাচিউরড, অ্যান্ড প্রত্যেকের পারসেপশন আলাদা, প্রত্যেকের মানে কী চিন্তা করে দিচ্ছে সেই জায়গাটাতে আমি আসলে বসতে পারছি না যে কোন পারসেপশন থেকে ওই ব্যাপারটা আসছে, এবং অবশ্যই সেখানে তার 100% স্বাধীনতা আছে, সো অল গুড। কিন্তু কখনো কি এমন হচ্ছে যে ওনার কোনো একটা এক্সেন্ট্রিক পোস্ট বা ল্যাঙ্গুয়েজ দেখে আঙ্কেল রিয়াক্ট করে বলে এটা কি ছিল, বা আঙ্কেলের ওপিনিয়ন? আব্বু কোনোদিনও কিছু বলবে না, আপনাকেও না, নেভার এভার। অন্যরা বলে মজা পায় না দেখে যে না, আব্বুর মজার বিষয় হচ্ছে আব্বু এসব পড়ে না, পড়তে হবে না আপু, ভিডিওগুলো দেখে পড়তে হবে না, চলে আব্বু কোনো রিয়াক্ট করে না। আমি চিন্তা আঙ্কেলের ফ্রেন্ড টেন্ডের হবে না, যেটা কি ভাই, ওটা বন্ধুদের মধ্যে হয়তো আলোচনা হয়, আমি জানি না, কথা হয় না আঙ্কেলের সাথে যে আব্বুর সাথে এসব বিষয়ে, নট রিয়েলি ওইভাবে না, বাট আব্বু মাঝে মাঝে মজাও পায়, হ্যাঁ, মাঝে মাঝে মজাও পায়, মানে আব্বু নিজে ফাহামকে একটা টি শার্ট কিনে দিয়েছিল, যে আই এম, কি কথাটা ছিল যে লাইক আমার না, ইটস নট দ্যাট অ্যাবাউট মাই ওপিনিয়ন, আই এম জাস্ট অলওয়েজ রাইট, লেখা ছিল টি শার্টে, আব্বু বট ইট হিমসেলফ, হ্যাঁ, এবং সেটা কিন্তু আমরা কলকাতায় গিয়েছিলাম তখন ওটা কিনে দিয়েছিল। সো এটা বহু বছর আগে আব্বুকে টের পেয়েছে যে আব্বু ফাহামকে এরকম জিনিস, সো আই থিঙ্ক আব্বু মজা পায়, বাট আব্বু কোনোদিন আমার সাথে এসব বিষয় নিয়ে কোনো আলোচনা করে না, নেভার, কোনোদিনও না। আঙ্কেলের কেমন লাগে এটা ভাবতাম দেখে। থ্যাংক ইউ সো মাচ আপু, আই হ্যাড আ প্লেজার টকিং টু ইউ, সবগুলো ইট ওয়াজ রিয়েলি নাইস, খুব মজা লাগলো, শুনেও খুব ভালো লাগলো, আজকে অনেক শিখলাম, অ্যান্ড হোপফুলি, জানি না, আইড লাভ টু সি ইউ rule Thakurga. I'd love to see you as a politician. Oh, really? In near future, inshallah. Let's see. Allah knows the best. And thank you so much. আমিও তোমাকে কিছুটা জানলাম, চিনলাম, খুব ভালো লাগলো আপু। My pleasure. I hope you stay blessed, inshallah. তোমার ছেলে যাতে ভালো থাকে, অনেক বড় হয়। Thank you so much. আমি দোয়া করছি, আর তুমি যেন খুশি থাকো সব সময়। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, খুব ভালো লাগে খুশি থাকতে। আই মেক ইট আ পয়েন্ট যেন আমি খুশি থাকি। রাইট, আমার ওইরকম হঠাৎ এই যে দুঃখ বিলাস, মন খারাপ হলে ভালো লাগে না, বোঝা যায়। ট্রাই করি যে আমার মুড অফ হয়, আমি অস্থির হয়ে যাই যে হয়ে গেছে আধা ঘন্টা, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। That's you are more like my sister, to be honest. হ্যাঁ, সুমি একদম এরকম।